একটি মেয়ে জিনকে মেরে ফেলল 3 বন্ধু। তারা ভেবেছিল এখানেই সব শেষ, কিন্তু না। তার কিছুদিন পর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে দরজায় আঁচড়, জানালার পাশে অচেনা ছায়া, আর কানে ভেসে আসা ফিসফিস করে সেই কথা, আমাদের মেয়েকে কে মেরেছিল। হ্যাঁ প্রিয় লিসেনার, এমন কিছু নেই আমাদের আজকের এই ঘটনাটা। কে কে আপনি? আসছি ভূত। আমাকে যে এই ঘটনাটা শেয়ার করেছেন তার নাম হচ্ছে রাফি, এবং এই ঘটনাটা ঘটেছিল 3 বন্ধুর সাথে, রাফি, রুবেল এবং মিরাজ। মিরাজ, রুবেল এবং রাফি, ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের অবস্থাও মোটামুটি খুব ভালো ছিল, টাকা পয়সার কোনো অভাব নেই। মানে বাবা মার টাকা পয়সা থাকলে ছেলে মেয়ে যেমন হয় আর কি। তো তারা লেখাপড়া শেষ করে বাড়িতেই সময় কাটাচ্ছে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন মিরাজের বার্থডে ছিল। তো মিরাজের বার্থডেতে রাফি একটা পার্টির আয়োজন করে, বন্ধু বান্ধব যা আছে সবাইকে ইনভাইট করে। তো সেদিন রাত্রে সবাই আড্ডা টাড্ডা দেয়, চিল করে। তো বন্ধু বান্ধব সবাই একসাথে হইলে যেটা হয় আর কি, যে একটু ড্রিঙ্কস করে। তো তারা পার্টি শেষ করে এই রাফির প্রাইভেট কার নিয়ে তারা রাস্তা দিয়ে ঘুরতেছিল। তো এই সময় রাস্তার পাশে দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর একটা মেয়ে, লিফট চাইতেছে। মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় আসলে অত রাত্রে কোনো গাড়ি পাওয়ার কথা না, কোনো গাড়ি ঘোড়া নেই। সেজন্য তাদের বলতেছিল যে ভাই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবেন, খুব উপকার হতো। তো রাফি বলল যে আপু না না, আমি নিয়ে যেতে পারবো না, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, গাড়ি আসবে। মিরাজ আবার বলতেছে যে দে না, একটা মেয়ে এত রাত্রে দাঁড়িয়ে আছে এই জায়গায়, গাড়ি ঘোড়া না আসে তাহলে তো ঝামেলা, একা মেয়ে দাঁড়িয়ে আছে, প্রবলেম হতে পারে, আপু আপনি উঠেন। তো মেয়েটা ওঠার পরে গাড়ি ছাড়ে। কিছু দূর যাওয়ার পর মিরাজ বলে যে ওর যে মানি ব্যাগটা যেখানে পার্টি করছে সেখানে রেখে আসছে, সেখানে যেতে হবে। তখন মেয়েটা বলে যে ভাইয়া আমাকে আমার বাসায় নামিয়ে দিন, তারপর আপনার যেখানে যাওয়ার যান, আমি আসলে রাত হয়ে গেছে, আমি দেরি করে বাড়িতে ফিরলে বাসা থেকে বকাঝকা করবে। তখন মিরাজ বলে বেশি সময় লাগবে না আপু, জাস্ট যাব আর আমার মানি ব্যাগটা নিয়ে চলে আসবো। তো মেয়েটা একটু বিরক্তই হয়। তখন রাফি বলে যে যা মেয়েটাকে দিয়ে তারপরে যাইতেছি, আমরা তো আসি, সমস্যা কি, মেয়েটাকে আগে বাসায় দিয়ে আসি, রাস্তাঘাটে পুলিশ টুলিশ ধরলেও ঝামেলা। তখন মিরাজ বলতেছে যে না, ইমার্জেন্সি যাইতেই হবে, আমার মানি ব্যাগ লাগবে, আমার ওখানে দরকারি জিনিস আছে। এক পর্যায়ে গাড়িটা ঘুরে তাদের যেখানে পার্টি দিছিল ওই বাসায় যায়। ওই বাসাতে কেউ থাকে না, মানে ওটা একটা বাংলো বাড়ি, রাফিদের বাংলো বাড়ি। ওখানে মাঝে মধ্যে তারা বেড়াইতে যায়, এমনিতে ওখানে কেউ থাকে না, একটা কাজের লোক থাকে, সেই দেখাশোনা করে। তো সেই বাড়িতে যখন যায়, যাওয়ার পরে রাফি এবং যে রুবেল তাদের যে মানে ওই মেয়েটার দিকে খারাপ নজর দেয়, যেহেতু তারা ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাদের সুস্থ মস্তিষ্ক ছিল না। তো মেয়েটাকে এক পর্যায়ে ফোর্স করে, অনেক জোরাজুরি করে, ফোর্স করে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে। তো ওই মুহূর্তে আবার রাফি ওইখানে ছিল না। রাফি তখন একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। তো ওই মেয়েটার সাথে কথা বলার জন্য সে বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে যে এত কিছু হয়ে গেছে এটা আবার রাফি জানে না। তো রাফি যখন কথা বলা শেষ করে রুমে ঢোকার পরে দেখে যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আছে। রুবেল আর যে মিরাজ, ওরাও মানে যার যার মতো জায়গায়, মানে এক একজনের মতো এক একজন পড়ে আছে ড্রাঙ্ক অবস্থায়, কারণ তারা তো তখন সুস্থ না। তো এটা দেখে রাফি যায়, সেটা দুজনকে ডাক দেয়। মেয়েটার অবস্থা দেখে বুঝতে পারে যে এখানে কি হয়েছে। তো এগুলো দেখে ওই রুবেল রে এবং মিরাজের অনেক বকাঝকা করে, অনেক সাটাসাটি পারে, যে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে কি করবি, মেয়েটা যদি মারা যায়, কিংবা এর জীবন যে নষ্ট করলি, মানে অনেক কথা বলে। এটা মানে রাফি ওদের পক্ষে না আর কি। এগুলো নিয়ে ওদের মধ্যে একটা ঝগড়া হয়। রুবেল মিরাজ বলে যে চিন্তা করিস না, মেয়েটারে বাসায় দিয়ে আসতেছি। তো মেয়েটার সেন্স ফিরে আনে, পানি টানি দিয়ে সেন্স ফিরে আনার পর
মেয়েটা তখন কিছু বলে না, মেয়েটা স্তব্ধ হয়ে যায়। মানে মেয়েটা ভাবে যে কি হইলো আমার সাথে। ওরা 3 বন্ধু বিষয়টা নিয়ে খুব চিন্তিত, আসলে কি হয়ে গেল হঠাৎ করে, কারণ তাদের তো মস্তিষ্ক ঠিক ছিল না। তো এতক্ষণের মধ্যে তাদের যে নেশা এটা কেটে গেছে। তো মেয়েটার ওয়াশরুমে ফ্রেশ হইতে গেছে, ফ্রেশ অনেকক্ষণ ধরে মেয়েটা এই ওয়াশরুম থেকে বের হয় না, ওয়াশরুম থেকে বের হয় না। এক পর্যায়ে ওরা 3 বন্ধু মিলে ওয়াশরুমের দরজা ভাঙে, ডাকাডাকি করে, প্রথমে দরজা খুলে না, কথাও বলে না। তো বিষয়টা দেখে তাদের সন্দেহ হয়, অন্তত এতক্ষণ ধরে একটা বাথরুমে মেয়ে থাকার তো কথা না। তো মেয়েটারে যখন ডাকাডাকি করে মেয়েটা কোনো রেসপন্স করে না, তখন এক পর্যায়ে যায় এসে তারা দরজাটা ভাঙে। ভাঙার পর দেখে মেয়েটা ওই ভিতরে গিয়ে আপনার তার হাতের রক কেটে সুসাইড করে আসে। তারপর 3 বন্ধু মিলে ওই রাফি পুলিশে ফোন দিতে যায়, কিন্তু যে মিরাজ ছিল আর যে রুবেল ছিল তারা ফোন দিতে দেয় না। ওরা বলে যে মেয়েটা যা হওয়ার হয়ে গেছে, এখন যদি পুলিশে ফোন দেই তাহলে আমরা 3 বন্ধু ফাঁসে যাব, পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। তো এই ভয়ে ভয়ে তারা আর পুলিশেও খবর দেয় না। তো সেই লাশটা নিয়ে তাদের যে বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখে। তো এইভাবে পুঁতে রাখার পর বেশ কিছুদিন পরে, এর মধ্যে আর কোনো কিছু হয় নাই, বেশ কিছুদিন পর এর মধ্যে রাফি বিয়ে করে, রুবেল বিয়ে করে, মিরাজও বিয়ে করে, মোটামুটি তাদের সংসার ভালোই চলতেছে। তো এর মধ্যে একদিন হঠাৎ রাফির যে ওয়াইফ ছিল ও বলতেছে যে আমার এক বান্ধবীর পার্টি আছে, আমার বান্ধবীরা যার যার হাজবেন্ড নিয়ে পার্টিতে যাবে, চলো তুমি আর আমিও যাব। তো ওই যে রাফির যে বাড়ি, রাফির বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে যেতে হবে। তো ওনাদের বাড়িটা তো গ্রামের মধ্যে ছিল, গ্রামের মধ্যে থাকলেও তারা খুব মানে ধনী ছিল। রাফির গাড়ি নিয়ে ওরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে পড়ে পার্টিতে যাবে। তো এর মধ্যেই সামনে রাস্তা দিয়ে যেতেই দেখে, গ্রামের রাস্তা তো রাত্রেবেলা মানে মানুষ চলাফেরা করে না, ফাঁকা থাকে। সাধারণত গ্রামের ভিতরে আপনার ওই সন্ধ্যার পরেই সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো ওরা যখন যাইতেছিল, যাইতে যাইতেই হঠাৎ রাস্তার মধ্যে দেখে যে সাদা কাপড় পরা একটা মেয়ে হুট করে তার গাড়ির সামনে দাঁড়ায় আছে। তো রাফি ধাপ করে গাড়ি ব্রেক ধরে, মোটামুটি একটু ব্যথা পায়, ঝাঁকি খায়। তো মেয়েটাকে সামনে যে সাদা কাপড় পরা মেয়েটা ছিল, রাফিও দেখে, রাফির যে স্ত্রী উনিও দেখে, কিন্তু ওরা একটু ভয় পায় যে এই দেখলাম মেয়েটা নাই। ওরা গাড়ি থেকে নেমে দেখে যে মেয়েটা নাই। এদিক সেদিক রাফি খোঁজাখুঁজি করে দেখে এর মধ্যেই রাফির যে ওয়াইফ, তার চোখ যায় গাড়ির ভেতরে, দেখে যে এখানে একটা মেয়ে, সেই মেয়েটা যে মেয়েটাকে দেখলো গাড়ির সামনে, সেই মেয়েটা ওখানে বসে আছে। তো তখন রাফির ওয়াইফ চিৎকার করে, রাফি দৌড়ে আসে, আসার পরে দেখে যে গাড়ির ভিতরে কেউ নাই। আশ্চর্যজনক, মানে একটা মেয়ে গাড়ির সামনে পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু গাড়ি দাঁড়ানোর পরে কেউ নাই। তারা খোঁজাখুঁজি করে তখন রাফির ওয়াইফ দেখে যে গাড়ির ভিতরে সেই মেয়েটা বসে আছে, হাসতেছে। এটা দেখেই মানে চেহারাটাও খুবই ভয়ানক একটা চেহারা ছিল, সেটা দেখে যে কারণে চিৎকার করে। তো রাফি আসার পরে দেখে যে না, গাড়ির ভিতর কেউ নেই। তো রাফি বলে যে তুমি হয়তো ভুল দেখছো। মানে দুজনের মধ্যে তারা বুঝে উঠতে পারতেছিল না যে আসলে হইল কি। তো যাই হোক, যেহেতু তারা একটা পার্টিতে যাইতেছে, তো এটা নিয়ে ভাইবে ভাইবে তারা গাড়ি স্টার্ট করে ওই পার্টিতে যায়। যাওয়ার পর দেখে সেই আসলে কোনো পার্টি না, ওই জায়গাতে ওই যে রাফিদের যে বাংলো বাড়ি ছিল, ওই বাংলো বাড়িতে তার যে বন্ধু মিরাজ, রুবেল, তাদের ওয়াইফ নিয়ে সেখানে বসে আছে, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে মেয়েটাকে যে মেরে ফেললো, তারপর থেকে মানে তাদের বন্ধুত্বের মধ্যে একটা গ্যাপ হয়, অনেকদিন ধরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না। সেদিন তাদের সাথে আসলে রাগারাগি হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল মেয়েটাকে মারা নিয়ে। তো সেই জন্য তাদের মধ্যে কথা হয় না। তো এই 3 বন্ধুকে এক করার জন্য ওই 3 বন্ধু যে ওয়াইফ, তারা প্ল্যান করে যে তাদেরকে কিছু বলবো না, তাদেরকে সারপ্রাইজ দিব। তো যাই হোক, বহুদিন পরে 3 বন্ধু এক হয়ে 3 বন্ধুদের দেখে খুব খুশি হয়। তো সেই বাড়িতেই সেদিন থাকে, খাওয়া দাওয়া করে, খুব ভালোই যেতেছিল।
তো এর মধ্যেই যে রাফির যে ওয়াইফ, ও বলতে থাকে, মানে বলতে ধরে বন্ধুদের, ওর বন্ধুদের যে রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছিল। রাফি বলতে দেয় না। তো রাফির ওয়াইফ ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্যে। তো রুমে গিয়ে দেখে ওই যে পানির যে টেপের লাইন পানি যে পড়ে, সেখানে পানির বদলে রক্ত পড়তেছে। এইটা দেখেও চিৎকার করে, কিন্তু সবাই চিৎকার শুনে যখন রুমে যায়, এই ওয়াশরুমে যায়, যাওয়ার পরে দেখে যে আসলে কিচ্ছু নেই। সবাই বলে যে তুমি ভুল দেখছো, তোমার মনের ভ্রম। রাফির যে বন্ধু রুবেল, ও বলতেছে যে না, সামথিং রং, কোন একটা ঝামেলা আছে আমার মনে হয়। আর তখন রাফি বলে আর কিচ্ছু না, মিরাজও বলে কিচ্ছু না। তো সবাই আসার পরে সবাই যার যার রুমের মধ্যে চলে যায়। এর মধ্যেই যে মিরাজের ওয়াইফ, ওর কানে, মানে ও শুইতে যায়, ওর কানে ফিস ফিস করে আওয়াজ আসে যে আমার মেয়েকে কেন মেরেছিল। মানে এই কথা শুনে ও মোটামুটি ভয় পায় যে এরকম আওয়াজ কোত্থেকে আসে। আবার ও দেখে যে মিরাজের স্ত্রী, সে যে হাঁটে, তার সাথে মনে হয় কেউ আছে, কিংবা একজনের সাথে একজন ধাক্কা লাগলে, গায়ে ঘেঁষা লাগলে যেরকম ফিল হয়, মাঝে মধ্যে সে এরকম ফিল করতেছে। তো আবার রুবেলের যে স্ত্রী, তার কানেও একই শব্দ বাজে, ফিস ফিস করে বলে যে আমার মেয়েকে কে মেরেছে। এগুলা নিয়ে মোটামুটি তারা ভয় পায়। তারা ড্রয়িং রুমে আসার পরে এটা নিয়ে তারা আলোচনা করে। তখন যে রুবেল থাকে, ও বলে যে না, এটা সত্যি, কিছু একটা হইতেছে, আমারও ফিল হইতেছে যে আমার সাথে কেউ আছে, আমার কানে আওয়াজ আসতেছে যে আমার মেয়েকে কে মেরেছে। তো এগুলো আলোচনা করতে করতেই রাফির যে স্ত্রী, ও যায় হইতেছে ফ্রিজে পানি নিয়ে আসতে, পানি পিপাসা লাগে, পানি নিয়ে আসতে যায়। দেখে ফ্রিজটা যখনই খোলার পরে দেখে সেখানে আপনার একটা লাশ। এটা দেখে চিল্লানি দেয়, সবাই দৌড়ে যায়। যাওয়ার পরে দেখে যে ওইখানে কোনো লাশ নাই। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, মানে সবার সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটতেই আছে। তো তখন রুবেল বলে যে না, এখানে আসলে থাকা ঠিক হবে না, আমার মনে হয় আমরা যে ভুলটা করছি, এই জন্য কিছু হইতেছে। তো রাফি, রুবেল এবং মিরাজ কি করছে এটা তো তারাই জানে, কিন্তু ওদের যে 3টা ওয়াইফ, তারা তো আর কিছু জানে না। তো তারা জিজ্ঞেস করে কি ভুল করছো তোমরা, ওরা বিষয়টা বলে না। এর মধ্যে সবাই রুমে সকালে যায়, দেখে যে রাফির যে বন্ধু এই রুবেল, ও ওয়াশরুমে মৃত অবস্থায় পড়ে আছে। শুধু মৃত অবস্থায় পড়ে নাই, ওনার যে বুকে যে বাম পাশে যে হার্ট যেখানে থাকে, হার্টের যে জায়গাটা, এই জায়গাতে মানে কেউ একজন মানে হার্ট ছিঁড়ে বের করে নিয়ে আসছে, এরকম দেখা যাইতেছে। মানে উনি যেভাবে আমাকে বলছে, যে ওই জায়গাটা গর্ত হয়ে আছে, কেউ টেনে ছিঁড়ে হাড়টা বের করে নিয়ে আসছে, হাড় ভিতরে নাই। তো এটা নিয়ে সবাই ভয় পায়। তো মিরাজ পুলিশকে ফোন দিতে যায়, কিন্তু ফোন, মানে ওদের এই যে ওয়াইফ ছিল, ওরা ফোন দিতে দেয় না। কারণ এখন যদি ফোন দেয় তাহলে ভাববো যে তারা কিছু করছে, মেরে ফেলছে। কারণ তাদের মধ্যে যে বন্ধুত্ব বন্ডিংটা যে নষ্ট হয়ে গেছিল, এটা মোটামুটি তাদের পরিবার সবাই জানে, 3জনের পরিবারই জানে। তারা ভাবতে পারে যে হয়তো আমাদের মধ্যে কেউ একজন শত্রুমি করে মেরে ফেলছে, সেই জন্য পুলিশে আগে ফোন দেয় না। কিন্তু তারা প্রচুর ভয়ে থাকে, মানে তাদের সাথে কিছুক্ষণ পর এরকম ঘটনা ঘটতেছিল। তো ওনারা প্রচন্ড ভয়ে থাকে। এখন তারা যে চলে আসবে ওই বাড়ি থেকে, এটাও আসতে পারতেছে না। রুবেলের ওইখানে লাশ নিয়ে বের হতে পারতেছে না, তাদের ভিতরে প্রচুর ভয় কাজ করতেছে। এইভাবে যাওয়ার পর উনি ওই যে রাফির যে ওয়াইফ ছিল, ও আসলে তাদের কোনো কথাই শোনে না। সে মিরাজে জিজ্ঞেস করে যে কি হয়েছে, সব আমার খুলে বলো, কি বলতে চাইছিলা যেটা তোমরা বলতেছো না, রুবেল বলতে চাইছিল তুমি বলতে দিলা না। তখন মিরাজ বলে যে এই ঘটনা, একটা মেয়েকে মেরে ফেলছিলাম, মানে যা ওরা করছে সবকিছু খুলে বলার পর তখন রাফির যে স্ত্রী, ও বুঝতে পারে যে প্যারানর্মাল কিছু, আধ্যাত্মিক, মানে ভূত প্রেতের কোনো ঘটনা। তো ও কি করে, ও পুলিশকে ফোন না দিয়ে ওর বাড়িতে ফোন দেয়। ফোন দেওয়ার পর বাড়ি থেকে লোকজন যায়, একটা কবিরাজ নিয়ে যাওয়ার পর ওইখানে
ওই যে খারাপ জিনটা ছিল ওই জিনটারে নিয়ে হাজির করে। হাজির করার পর জানতে পারে যে ওই যে মেয়েটা ছিল এটা আসলে কোনো সাধারণ মেয়ে ছিল না, ওটা ছিল একটা জিন। মানে তার ইচ্ছা ছিল যে মানুষের সাথে থাকবে, মানুষরা খুব ভালো, মানুষরা নাকি জিনের থেকে অনেক ভালো হয়, তাদের মন মানসিকতা ভালো হয়, সেই জন্যে তার মেয়ে মানুষের সাথে মিশবে, মানুষের সাথে থাকবে, মানুষের মতো করে লেখাপড়া করবে, মানুষের মতো করে জীবনযাপন করবে। সেই জন্যে ওখানে ওদের এলাকায় মানে ওই জায়গাতে লেখাপড়া করে একটা বাড়িতে থাকে। এবং ওর মেয়ের ইচ্ছা ছিল যে সে জিনের মতো যে আধ্যাত্মিক কোনো শক্তি, মন চাইলে ইচ্ছা করলে কিছু করবে, এরকম শক্তি যেন না থাকে। তো ওইভাবে তাদের মতো প্রসেসিং করে সাধারণ একটা স্বাভাবিক মানুষের মতো এখানে জীবনযাপন করতেছিল। তো ওই মেয়েটাকেই তারা মেরে ফেলছে, যার কারণে ওই যে মেয়ের যে জিন বাবা মা তারা প্রতিশোধ নিতেছিল। তো কবিরাজ এসে তাদেরকে অনেক কথা বলে অনেক মাপটাপ চায়, কিন্তু তারা যাবে না, তারা ওই তাদের মেয়েকে মেরে ফেলার জন্য ওকে মেরেই ফেলবে। পরে যখন কোনোভাবেই ওই জিন দুইটা কোনো কথা শুনতেছিল না, তখন কবিরাজ ইচ্ছা করে ওই জিনটারে একটা বোতলে বন্দি করে ওই বোতলটার ভিতরে আপনার কি দিয়ে বেঁধে সুতা টুতা হাবিজাবি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয়। তারপর থেকে আল্লাহর রহমতে তাদের সাথে আর কোনো ঝামেলা হয় নাই। কিন্তু পুলিশ আসার পরে তাদেরকে ধরে, মানে তারা জেলও খাটে, শাস্তি হয় তাদের, পুলিশ ধরে নিয়ে যায় এবং তারাই দোষী সাব্যস্ত হয় যে তারাই খুন করছে। তো আইনি প্রসেস করে তাদেরকে জামিন করে বের করে নিয়ে আসে। তারপরে আল্লাহর রহমতে কোনো ঝামেলা টামেলা হয় নাই। আর এই ঘটনাটা রাফি আমাদের সাথে শেয়ার করছিল, এই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনের ঘটনাটা কেমন লাগছে আপনাদের এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আপনি যদি চান আপনার জীবনে কোনো ঘটনা কিংবা আপনার আশেপাশে শোনা কোনো ঘটনা আমরা পড়ে শোনাই, তাহলে অবশ্যই ঘটনাটা লিখে আমাদের মেল বক্সে মেল করে দিবেন। হতে পারে আগামী এপিসোডে আপনার গল্পই আমরা পড়ে শোনাচ্ছি। তো প্রিয় লিসেনার, আমাদের এই মেলটি কোথায় পাবেন? আমাদের ভিডিও ডিসক্রিপশনে গেলে আমাদের মেলটি পেয়ে যাবেন। সেই মেলে আপনাদের গল্পটি আমাদের লিখে পাঠিয়ে দিবেন। এবং আপনার এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য মূল্যবান। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আগামী এপিসোডগুলো সাজাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী ঘটনায়। এখন যে এই ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা ঘটেছিল জামালপুরে যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে তার নাম হচ্ছে তানসিক। তো জামালপুরে যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। ওই দিঘির পাড় গ্রামে বিশাল বড় আকৃতির একটা পুকুর ছিল। ওই পুকুরের নামেই ওই এলাকার লোকজন ওই গ্রামটাকে চেনে আর কি। তো সবাই দিঘির পাড় বলেই জানে। তো ওই যে দিঘির পাড় যে পুকুরটা, বিশাল আকৃতির একটা পুকুর, মানে এত বড় পুকুর যে আপনি এই পাশ থেকে তাকালে ওই পাশে দেখা যায় না, এত বড়। ওই এলাকায় লোক মুখে শোনা যায় যে ওই পুকুরটা হয়েছিল প্রায় 1 থেকে 150 বছর আগে। এই পুকুরটা এখন যারা আছে ওই গ্রামে যারা বাস করেন তারা ওই পুকুর সম্বন্ধে যেটা জানে তারা নিজে চোখে দেখেনি, কিন্তু তাদের যে মুরব্বি ছিল, বাপদাদারা ছিলেন, তাদের কাছ থেকে শুনেছিল এই পুকুরের ঘটনা। তো এই পুকুরটা ওই যে গ্রামটা, আমি বিষয়টাকে ক্লিয়ার করি। ওই যে দিঘির পাড় গ্রামটা, ওই গ্রামটা ছিল একটু জঙ্গলের মতো, মানে ওই গ্রামটাতে একটু গাছপালা একটু বেশি, জঙ্গল বেশি, বাড়ি ঘরও ওরকম ঘনবসতি না। তো ওই যে পুকুরটা হয়েছিল, ওই পুকুরটা নাকি হয়েছিল এক রাতে। সবাই ওইটাকে জিনের পুকুর বলে। হঠাৎ করে ওই জায়গাটা আপনার একটা বিশাল আকৃতির একটা মাঠ ছিল। তো কোনো একদিন মানে সকালে সবাই উঠে দেখে যে ওইখানে বিশাল আকৃতির একটা পুকুরটা কিভাবে হলো, কোত্থেকে হলো, এই বিষয়টা কেউ বলতে পারে না। ইভেন আপনার ওই পুকুরটা থেকে একটা রাস্তা বের হয়েছে, জঙ্গলের দিকে গেছে। রাস্তাটা আপনার এরকম যে একটা জঙ্গলের ভিতর দিয়ে যদি একটা বুলডোজার চালাই দেওয়া হয় তাহলে কিন্তু ওই জায়গাটা একটা রাস্তার মতো দেখা যায়, যে ওই দিক দিয়ে কিছু একটা গেছে, একটা রাস্তাটা যদি অনেক বড় ছিল। তো এখনো ওই পুকুরের পাশে ওই রাস্তাটা আছে, ওদিক দিয়ে মানুষ চলাফেরা করে। তো ওই দিক দিয়ে নাকি ওই যে জিনরা ওই পুকুরটা খনন করছিল, ওই জিনরা নাকি ওই পুকুরটা খনন করে এক রাতের ভিতরে খনন করে ওই দিক দিয়েই ওই রাস্তাটা দিয়েই তারা গেছিল। ওটাকে জিনের রাস্তায় বলা হয়।
সবাই ওটাকে জিনের রাস্তা বলে এবং জিনের পুকুর বলে। তো এই পুকুর নিয়ে ওই গ্রামে নানান রকম ঘটনা আছে, অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটেছে। তো আমি এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল ওই খালা নাম হচ্ছে আকলিমা। আকলিমা আকলিমার সাথে ঘটনাটা ঘটেছিল। আকলিমা ওই তান্ত্রিকের কাছে ঘটনাটা শেয়ার করেছে এবং তান্ত্রিকের কাছ থেকে আমি শুনেছি। তো তান্ত্রিক আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি বলি। তো ওখানে আগে নাকি হিন্দু পরিবার বাস করত, সনাতন ধর্মী যারা ছিলেন তারা বাস করত। ওই আপনার যাদের বলে আপনার ওই পাল বলে, কুমার বলে, তারা ওই যে মাটির বিভিন্ন আসবাবপত্র বানাইতো। তো একটা সময় কোনো এক কারণে তারা ওখান থেকে তারা ভারতে চলে যায়। সেখান থেকে ভারতে চলে যায়। তো এইখানে যেহেতু হিন্দু এলাকা, হিন্দুরা কিন্তু আবার ওই যে ভূত প্রেত এগুলা বিশ্বাস করে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো সেদিন যে ঘটনাটা ঘটেছিল, ওই পুকুরে নাকি কোনো মানুষের যদি মানে কোনো গরিব মানুষ যদি কোনো কিছু চাইতো, সেই পুকুরের কাছে গিয়ে বলতো, সেই পুকুর তাদের দিত। বিষয়টা এমন যে ধরেন কারো বাড়িতে বিয়ে হচ্ছে, তার ডেকোরেশনের জন্য পাতিল প্লেট এগুলো লাগবে, যদি যায় সেটা ওই পুকুরে বলতো, সেই পুকুরের ভেতর থেকে মাটির কলস, প্লেট, মাটির পাতিল এগুলো ভাসায় দিত। তো তারা নিয়ে তাদের অনুষ্ঠান করে শেষ করে এগুলো আবার নাকি সেই পুকুরে দিয়ে যাইতে হতো, না তা না হলে নাকি অনেক ক্ষতি হইতো। এবং ওই পুকুরে আরও কিছু কথা শোনা যায় যে ওইখানে নাকি মাঝে মধ্যেই স্বর্ণের নৌকা ভাসে ওঠে এবং এই স্বর্ণের নৌকায় নাকি একটা মেয়েকে দেখা যায়, যে সাদা কাপড় পরা একটা মেয়ে, চেহারা দেখা যায় না, চেহারাটা আপনার অনেক বড় বড় লম্বা চুল থাকে, সেই চুল দিয়ে তার চেহারা ঢেকে রাখে। এইসব নানান রকম ঘটনা ওই পুকুর নিয়ে ওই এলাকায় মানে সবাই জানে এই বিষয়টা আর কি। তো কোনো একদিন খালার যে আপনার খালার ছোট মেয়ের বিয়ে। তারা আসলে অত্যন্ত গরিব মানুষ, তার হাজবেন্ড কৃষি কাজ করে, মানুষের কাছে আপনার ময়না কামড়া কাটে আর কি, দিন ময়না নেয়, ধান টান কাটে, বিভিন্ন যা কাজ লাগে আর কি, বাড়ির কৃষক গ্রামের লোকজন যেটা করে আর কি। খুবই অবস্থা খারাপ ছিলেন, মানে ঠিকভাবে 3 বেলা খেতে পারতেন না, এরকম একটা অবস্থা ছিল তাদের। তো তাদের একটা মেয়ে আছে, মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো তাদের তো টাকা পয়সা ওরকম ছিল না, তারা ভাবলো যেহেতু মেয়েটাকে বিয়ে দিব, অনেকের কাছে অনেক কথা শোনা যায়। তো উনি এই বিষয়গুলো আগে বিশ্বাস করতেন না, মানে নানান কথা মানুষের কাছে শুনেন, এই শোনা পর্যন্তই তার কাছে, সে কখনো নিজে চোখে দেখেনি। তো উনি মনে মনে ভাবলেন, বলে দেখতে তো আর কোনো সমস্যা নাই, যদি সত্যি হয়। তো উনি মজার ছলেই ওইভাবে ওইরকম চিন্তা করে একদিন ভোরবেলায় মানে ফজরের নামাজ পড়ে, তখন অন্ধকার ছিল, পুরোপুরি আলো সূর্য উঠে সারে নেয় আর কি। তো উনি ফজরের নামাজ পড়ে সেই পুকুর পাড়ে যায়। গ্রামের মানুষ দেখবেন যে হাঁস, মুরগি, ছাগল এগুলা তারা লালন পালন করে। তো সকালে উঠে যে হাঁস মুরগির যে আপনার ছালা থাকে, ময়লা জিনিস থাকে, এগুলা পুকুর পাড়ে কিন্তু গ্রামের মানুষগুলা সাধারণত পরিষ্কার করতে যায়। তো উনিও ফজরের নামাজ পড়ে সকালবেলা আপনার ভোরেই ওই পুকুর পাড়ে গেছে ওগুলো ধুইতে। ওই সময় তার এই কথাগুলো মনে হয় যে আমি চেয়ে দেখি তারা যদি দেয়, অনেকের কাছে তো অনেক কথা শুনি। তো উনি যেই ভাবা সেই কথা, উনি পুকুরকে বললেন যে পুকুর, আমার মেয়ের বিয়ে দিব, তুমি যেই হও আমাকে সাহায্য করো, আমি সেই জিনিসগুলো আবার তোমাকে ফেরত দিয়ে যাব। তো উনি এটা বলার সাথে সাথেই পুকুরের মাঝখান থেকে হঠাৎ করে কয়েকটা পাতিল এবং কিছু প্লেট পানির নিচ থেকে ভেসে উঠল, দূর থেকে ভেসে তার কাছে আসতেছে। এটা দেখে ওই খালা যার সাথে ঘটনাটা ঘটছে, ও রীতিমতো অবাক যে কি হলো এটা। মানে এতদিন তো উনি সবার কাছে এই কথাগুলো শুনছেন, এই ঘটনাগুলো শুনছেন, কিন্তু নিজে কখনো এই বিষয়টা দেখেনি কিংবা তার সাথে ঘটেনি। ছোটবেলা থেকেই উনি শুনে আসতেছে যে এই পুকুরে নাকি এই ঘটনা হয়। তো পাতিলগুলো তার কাছে আসার পর উনি ভয়ে ভয়ে ওই পাতিলগুলো আর যে প্লেটগুলো এগুলো নেয়ার পর পুকুর থেকে একটা ঘুঙ্গানি শব্দ আসে,
মানে ভয়ানক একটা গোঙানির শব্দ আসে। খালা মোটামুটি ভয় পায়, ভয় পাওয়ার পরেও উনি তো অনেকের কাছে অনেক কথা শুনছেন যে ওই যদি কেউ বিপদে পড়ে কোনো কিছু এই পুকুরে চায় তাহলে সেই পুকুর তাদের দেয়, কিন্তু সেটা আবার ফেরত দিতে হয় একটা সময়। তো ওনার তো পুরো বিশ্বাস ছিল যে তার বিয়ের অনুষ্ঠান সবকিছু সেরে উনি দিয়ে যাবে, যেহেতু এটাও সত্যি হয়েছে যে পাতিল এখান থেকে আসছে, প্লেট আসছে, তাহলে দিয়ে গেলে কোনো সমস্যা নাই। তো এই চিন্তাগুলো করে সে সবকিছু নেয়। নিয়ে যাওয়ার পর তার মেয়ের বিয়ে টিয়ে দেয়, অনুষ্ঠান হয়, বিয়ে টিয়ে দেয়, সংসার। বেশ কিছুদিন পরে বিয়ে অনুষ্ঠান শেষ করে ওনার যে এই পাতিল, গ্লাস, প্লেট এগুলো ছিল সবগুলো দিয়ে আসে, পুকুরে দিয়ে আসে। দিয়ে আসার পর ঘটে হচ্ছে আসল ঘটনা। খালার সাথে যে ঘটনাটা ঘটেছে, কেন ঘটতেছিল এটা খালাও নিজেও জানতো না। তো গ্রামে কিন্তু আপনার যে মহিলারা কিন্তু ওই যেখানে জঙ্গল টঙ্গল থাকে, গাছপালা থাকে, সেখানে কিন্তু আপনার যে ছাগল হাঁচা দিয়ে রেখে দেয়, তারপরে পাতাগুলো, গাছের পাতাগুলো পরে এগুলো ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে এক জায়গায় করে এগুলো দিয়ে আপনার চুলায় রান্না করে। মানে গ্রামের মেয়েরা কিন্তু এমনিতেই অনেক কর্মঠ থাকে, তারা কাজ করে ছেলেদের মতোই। তারা মেয়ে ছেলে সবাই কিন্তু সমানভাবে কাজ করে। তো উনি ওই সেদিন ওনার মেয়ে আর উনি ওই জঙ্গলে গিয়ে ওই ছাগল হাঁচা দিয়ে রাখছে, আর দুই মা মেয়ে মিলে ওই পাতাগুলো ঝাড়তেছিল, একত্র করতেছিল। তো সেই সময় দেখে যে ওই এই জায়গাটা কিন্তু আপনার ওই পুকুর পাড়েই ছিল, পুকুরের পাশে। তো হঠাৎ করে ওনারা দেখে যে পুকুর পাড়ে অনেকগুলো মাগুর মাছ, কই মাছ ধাপ পারতেছে। তাও কি এক একটা মাছ আপনার বিশাল আকৃতির। তো আপনারা জানেন যে যারা অনেক মানুষ আছে যারা মাছ পাগল, এরা কিন্তু অনেকগুলো মাছ দেখলে কিংবা পুকুরে মাছ দেখলে কিংবা কাউকে মাছ মারা দেখলে তারা কিন্তু নিজেকে ঠিক রাখতে পারে না। হ্যাঁ, যাদের মাছ মারার শখ থাকে। তো যেহেতু গ্রামের মানুষ, তাদের অবস্থাও ভালো ছিল না, তো তারা এইভাবে এতগুলো মাছ দেখে, পুকুরে মাছ থাকতেই পারে কিন্তু পুকুরে যে ওই এতগুলো মাছ একসাথে উপরে, মানে পানির উপরে ভাসতেছে, তাও মাছগুলো বিশাল বড় বড় বিশাল আকৃতির মাছ। তো মেয়ে আর মা ভাবলেন যে এত বড় বড় মাছ, যাই মাছগুলো নিয়ে আসি, কয়েকদিন খাওয়া যাবে কিংবা বাজারেও বিক্রি করা যাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা ওইভাবেই দৌড়ে ওই পুকুরের কাছে গেলেন। পুকুরে গিয়ে ওনারা মাছগুলা, ওনাদের যে ওই একটা বালতি ছিল, তো ওই বালতিতে মাছগুলো তুলে আনার পর উপরে যখন আসার পর যখন ওই ছাগলটার কাছে যায় সেটা দেখে যে ওই যে এত বড় বড় মাছগুলা যে তুললেন, এই মাছগুলা মানে তার বালতির ভিতরে একটা বড় মাছ নাই, সবগুলা আপনার ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ছোট ছোট মাছ হয়ে গেছে। এইটা দেখে ওনারা খুব ভয় পায় আর কি, কারণ ওই পুকুর নিয়ে অনেক ঘটনা ওই এলাকায় ঘটেছে, অনেকের মুখে শুনেছে। তারা ওই খালা ভাবলো যে যাই হয়েছে এটা মোটো ঠিক হয়নি, এনে কোনো ঝামেলা আছে, এমনিতে ওই পুকুরটা ভালো না। তো উনি আর বুঝতে পারে নাই যে কেন তাদের সাথে এই ঘটনাটা ঘটলো। তো ওনারা প্রচন্ড ভয় পায় ওনারা দৌড় দেয় বাড়ির দিকে দৌড় দিতেই ওনাদের যে বাড়ির যে রাস্তাটা যাওয়ার পথে, ওই জায়গাটাও আপনার খালি একটা জায়গা, মানে গাছপালা আছে, জঙ্গল, ওখানে একটা তাল গাছ আছে। তো যেতে যেতে দেখে যে ওই তাল গাছ থেকে বিশাল আকৃতির একটা, আপনার কি বলবো, ওটা অনেকটাই আপনার বন মানুষের মতো, কিন্তু লোম নেই, কালো, মানে কোনো জীব জানোয়ারের মতো না, একটা ভয়ানক একটা প্রাণী। তার নখগুলো ছিল বিশাল বড় বড়। এবং এই ঘটনাটা কিন্তু ঘটেছিল আপনার এই বিকাল দিকে, সন্ধ্যার আগে, তখনও কিন্তু অন্ধকার হয় নাই। তো ওই সময় ওই বিকালে যতটুকু আলো ছিল, এই আলোটুকুর মধ্যে তার গাটা চিলচিল করতেছিল। মানে একটা মানুষ কালো পিচ্ছিল থাকলে যেরকম একটা চিলচিল করে, কিংবা একটা কালো মানুষের গায়ে যদি সরিষা তেল লাগিয়ে দেওয়া হয়, গ্লেজটা দেয় এরকম। তো ওনারা এইটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ওনারা আবার অন্যদিকে দৌড় দিয়ে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ওনারা চিলাচিলি করে, ডাকাডাকি করে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। মানে তাদের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছিল। তো এটা শুনে, চিল্লানো শুনে, ওই পাশের এক বাসা থেকে একটা মহিলা বের হয়ে আসে।
ওই মহিলা বের হয়ে দেখে দূরে যে ওই যে যে জিনিসটা, একটা ভয়ানক প্রাণী, ও ওর দিকে হিংস্রভাবে তাকায় আছে। তো আপনারা জানেন যে গ্রামের মহিলারা কিন্তু একটু শক্তিশালী হয়, তা গ্রামের কাজ করে, তাদের একটু সাহস বেশি থাকে। তো উনি এটা দেখে উনিও চিল্লাচিল্লি শুরু করে, এলাকার লোকজন আসার পরে দেখে যে ওই যে ভয়ানক প্রাণীটা এটা ভেনিশ হয়ে যায়। তো ভেনিশ হয়ে যায়, ওনারা আর কিছু বুঝতে পারেন যে কেন তাদের সাথে এই ঘটনাটা ঘটলো। কিছুদিন আগেও তাদেরকে হেল্প করলো ওই পুকুরটা, তাদেরকে গ্লাস প্লেট পাতিল এগুলা দিল, আজকে তাদের সাথে এইসব কেন ঘটতেছে, এটা নিয়ে তারা খুবই চিন্তিত থাকে। তো এই ঘটনাটা মোটামুটি ওই গ্রামের যে লোকজন আছে সবাই জানে। হ্যাঁ, এবং আমি নিজেও ওই এলাকায় গিয়েছিলাম, সবার কাছে এই ঘটনাটা আমি শুনেছি যে ঘটনাটা সত্য, মিথ্যা না। তারপরে ওনাদের সাথে প্রতিনিয়ত কিছু আধ্যাত্মিক ঘটনা ঘটতে থাকে, যেমন আপনার বাড়িতে গ্লাসে পানি রাখছে, গ্লাস ফেলে দিছে কিংবা গ্লাস ভেঙে ফেলছে। ওরা যে ওনারা রান্না করে যে রান্না করার চুলা, এই চুলা ভেঙে আছে। কাপড় ভাঁজ করে রাখছে, কাপড়গুলো এলোমেলো। হঠাৎ করে দেখে যে কাপড় ধুয়ে আপনার বাইরে নাইট দিছে। গ্রামের মানুষরা কিন্তু ওই যে আপনার বাড়ির উঠোনে বাঁশ লাগিয়ে বাঁশের ভিতরে কিন্তু কাপড় নাইট দেয়, শুকানোর জন্য দেয়। তো কাপড় আপনার ছিঁড়ে আছে। এরকম ঘটনা তাদের সাথে প্রতিনিয়ত ঘটতেছিল। এবং তাই না, প্রতিনিয়ত তাদের স্বপ্নে ওনারা কেউ একজন বলে, আমার জিনিস তোরা ফেরত দে, যেটা করেছিস তোরা ভালো করিসনি, তোদের ক্ষতি হবে। তো এরকম কিছু কথা বলে। তো এইটা নিয়ে ওনারা সবাই চিন্তিত। এখন কি করা যায় এটা নিয়ে তারা খুবই ভাবলেন। এক পর্যায়ে ওনাদের যে গ্রামের যে কিছু লোক ছিলেন, একটা মহিলা তাকে পরামর্শ দিলেন যে অমুক কবিরাজ আছে, অমুক কবিরাজের কাছে যাও, আমার মনে হয় ওনার কাছে গেলে উনি ভালো পরামর্শ দিতে পারবে। তো উনি সেই কথা মতো সেই কবিরাজের কাছে যায়। যাওয়ার পর ওই কবিরাজ বলে যে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো না, তুমি কালকে আইসো সন্ধ্যার পর, তখন আমি তোমাকে বলবো কি হয়েছিল, কেন হয়েছিল। তো তার কথা মতো তারা পরের দিন সন্ধ্যার সময় ওই কবিরাজের কাছে যায়। তখন ওই কবিরাজ তাদেরকে বলে যে ওনারা নাকি ওই যে পুকুর থেকে যে হাঁড়ি পাতিল গ্লাস নিয়ে আসছিল তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্যে, সবগুলো ফেরত দিলেও একটা গ্লাস সে ফেরত দেয়নি। তাদের ওইখানে যে দাওয়াত খেতে আসছিল লোকজন, এর মধ্যে কেউ একজন একটা গ্লাস ওইখান থেকে চুরি করে নিয়ে গেছে। এই কারণে, যেহেতু গ্লাসগুলো আধ্যাত্মিকভাবে আসছে পুকুর থেকে, তো ওই গ্লাসগুলো নিশ্চয়ই স্বাভাবিক থাকবে না, নর্মাল থাকবে না। গ্লাস পাতিলগুলো প্লেটগুলো মানে দেখতে অনেক সুন্দর, যে কারো লোভ লেগে যাবে ওগুলো দেখে, এত সুন্দর। তো যখন কোনো দিশকুল না পায়, তখন কবিরাজ আবার আসন দেয়। আসন দিয়ে তার যে জিন আছে তার সিস্টেমে, তার মাধ্যমে শুনে যে গ্লাসটার নিচে সেটা তার মেয়ের শ্বশুরবাড়ির লোকজনই। তো তারা আবার তার মেয়ের শ্বশুরবাড়ি যায়, মানে তার বিয়াই বাড়ি। যাওয়ার পরে সবার কাছে গিয়ে কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে, মানে অসহায়ের মতো একটা অবস্থা। তো ওনার এই অসহায়ত্ব দেখে যে গ্লাসটা নিছিল, উনি বলে যে গ্লাসটা আমি নিছি। তো গ্লাসটা দেওয়ার পর ওনারা ওই গ্লাসটা নিয়ে যায় আপনার ওই পুকুরে দেয়। পুকুরে দেওয়ার পর আপনার তার পরের দিন যখন দিয়ে দিল, পরের দিন তার প্রচণ্ড জ্বর আসে, এবং উনি জ্বরের ঘরে আপনার অনেক আবুল তাবুল করে এবং অনেক স্বপ্ন দেখে। তো হুজুর আসে, এলাকার হুজুর আসে, কবিরাজ আসে, অনেক ঝাড়ফুঁক করে, তাকে তাবিজ দেয়। তো তারপরে আল্লাহ রহমতে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। ওনারা দ্বিতীয়বার ওই পুকুরে কোনোদিন কোনো কিছু চাওয়ার জন্য যায়নি, কারণ ওনার নিয়ত সৎ ছিল। কিন্তু ওনার যে ক্ষতিটা করেছিলেন তার বেয়াই বাড়ির লোকজন, আর যারা ক্ষতি করেছিলেন তারাও অজান্তে করেছিলেন। আমাদের ঘটনাটা এই পর্যন্তই ছিল। এই পর্যন্ত আমার সাথে তান্ত্রিক শেয়ার করেছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আগামী আমাদের এপিসোডগুলো সাজাবো। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। একটা জিন একটা পরিবারকে কিভাবে ধ্বংস করতে পারে, এই নমুনা এই ঘটনায় পাবেন। আমাদের সমাজে যেমন মানুষ থাকে তেমন জিনও কিন্তু থাকে। তাদের ইচ্ছা শক্তি আছে,
তারা ঘুমায়, তারা খাওয়া দাওয়া করে, ওরকম কিন্তু জিনেরাও। আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছে, আমরা জিনকে দেখতে পারি না। এবং জিনের বাংলা শব্দ কিন্তু গায়েব, অদৃশ্য। কিন্তু জিন যদি চায় যে মানুষের রূপ ধরে মানুষের সামনে আসবে কিংবা মানুষের সাথে দেখা দিবে, মানুষের কাছে মানুষের সাথে কথা বলবে, তাহলে কিন্তু জিনেরা পারে। এতটুকু ইচ্ছা শক্তি তাদের ক্ষমতা আছে। জিনরা চাইলে মানুষের সাথে মিশতে পারে এবং যে কোনো রূপ ধারণ করতে পারে। আজকে যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছিলেন শেরপুরের জাকির। ঘটনাটা ঘটেছিল জাকিরের দাদির সাথে। জাকিরের দাদির কাছ থেকেই জাকির ঘটনাটা শুনেছে। ঘটনাটা ঘটেছে বহু বছর আগে। তো জাকিরের দাদির দুজন সন্তান ছিলেন, একটা মেয়ে একটা ছেলে, যার নাম হান্নান। তো ওনাদের অবস্থা খুবই খারাপ ছিলেন, মানে খুবই দরিদ্র ছিলেন তারা। এমনই দরিদ্র ছিলেন যে তারা 3 বেলা যে ঠিকভাবে খাবে এই অবস্থাও তাদের ছিল না। তো খুব কষ্ট করে ওনার যে 2 সন্তান আছে তাদেরকে লেখাপড়া করায়। এবং তার যে সন্তান হান্নান, মানে জাকিরের বাবা, উনি লেখাপড়া শেষ করে ঢাকায় ভালো একটা চাকরি করে। তখন মোটামুটি অবস্থা তাদের ভালো। তো তখন হান্নানকে জাকিরের যে দাদি উনি বিয়ে করায়। তার মানে তাদের পরিবারে এখন 4 জন সদস্য: জাকিরের দাদি, জাকিরের বাবা হান্নান এবং তার ফুফু। তো তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল, সয় সম্পদ ছিল। আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো বলবেন যে ওনার অবস্থা খারাপ ছিল, তাহলে লেখাপড়া করালেন কিভাবে, আবার জায়গা জমি কিভাবে থাকে? আসলে গ্রামের মানুষদের কিন্তু জায়গা জমি থাকলেও টাকা পয়সা থাকে না, দেখা যায় না। কিছু আবাদে জমি থাকে, আবাদ করে, আর বাড়ি ভিটা থাকে, এরকম। তো ওনাদের যে বাড়ি ভিটাটা ছিল, ওনার জমি টমি সব বিক্রি করে জাকিরের বাবাকে লেখাপড়া করান। লেখাপড়া করাতে গিয়ে জাকিরের যে দাদি, ওনার যে বাড়ি ভিটাটাও ছিল, সে সম্বলটুকু এটাও বিক্রি করতে হয়। তো জাকিরের বাবার যখন অবস্থা ভালো হয় হান্নানের, তো উনি তখন ঢাকায় সেটেল হয়, ঢাকায় চাকরি করে, ওনার স্ত্রী আছে। তো ওনারা চিন্তা করে যে মা যেহেতু গ্রামে আছে, মাকে ঢাকায় এনে পড়ি, একসাথে থাকবো। তখন হান্নানের মা এবং হান্নান, তার স্ত্রী, তার বোন সবাই একসাথে সপরিবারে ঢাকায় থাকে। হান্নানের যে মা ছিলেন, উনি তো গ্রামের মানুষ ছিলেন, গ্রামীণ চিন্তাভাবনা ধারার মানুষ। তো উনি শহরে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছিলেন না। শহরের আবহাওয়া, কোলাহল ওনার ভালো লাগে না। অনেকদিন যাবৎ বলতেছে যে বাবা, আমি শহরে থাকবো না, আমি গ্রামেই চলে যেতে চাই। এখন তো মোটামুটি আমাদের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তোকে অনেক দিছে, চল না এক কাজ করি, গ্রামে কোথাও জায়গা কিনে সেখানে বাড়ি ঘর করি, আমি ওখানেই থাকবো। তুই যেহেতু ঢাকায় চাকরি করিস, তুই ঢাকায় থাক, আমি, আমার মেয়ে আর আমার পুত্রবধূ 3 জনে মিলে আমরা গ্রামের বাড়িতে থাকবো। তো মায়ের এই কথা শুনে, যেহেতু মা ছেলের জন্য অনেক কষ্ট করছে জীবনে, তার শেষ সম্বলটুকু শেষ করছে, মাকে খুব ভালোবাসতো আর কি, খুবই আদর্শ একজন ছেলে ছিলেন। তো হান্নান মার কথা মতো গ্রামে একটা বাড়ি কিনেন, মানে জমি সহ কমপ্লিট একটা বাড়ি। যদিও বাড়িটা অনেক পুরাতন, অনেক আগের বাড়ি। তো ওই সময় জমি কিনে নতুন করে বাড়ি করবে, তার থেকে ভালো যে একটা জায়গা পেয়েছে, সেখানে কমপ্লিট বাড়ি আছে, দুটো একসাথে পাইলে সেটা আরো ভালো হয়। তো সেই ওই বাড়িটা কিনে ফেলে। কেনার পর তারা সবাই মিলে ওই বাড়িতে যায়, যেহেতু নতুন বাড়ি কিনছে। তো যাওয়ার পর ওইখানে কিছুদিন থাকে। তো আরেকটা কথা বলে রাখি, ওই বাড়িতে যাওয়ার আগে 4-5 কিলো যাওয়ার আগে ওখানে একটা মাজার পড়ে, পুরাতন মাজার। যে মাজারটা এখন আর নেই, তো আগে ছিল। তো বহুদিন আগে ওই মাজারটা কিছু হিন্দু সনাতন ধর্মী লোকজন মাজারটা ভেঙে ফেলেছে। আর ওই শেরপুর জেলাতে সনাতন ধর্মী লোকজন বেশি। তো যাই হোক, তো ওনারা বাড়িতে ওঠেন। ওঠার পর ওই বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন আপনার ওয়ার্ড্রোবে কাপড় রাখছে, এই কাপড়গুলো নিয়ে ছাদের উপর কাপড়গুলো ছিঁড়ে সার্কেল বানিয়ে রাখছে, মানে রাউন্ড গোল করে রেখে দিচ্ছে। এরকম অস্বাভাবিক ঘটনা প্রায়ই তাদের সাথে ঘটতে থাকে। তো একদিন সবাই মিলে ড্রয়িং রুমে কথা বলতেছিল।
তো এমন সময় ওই ওনার যে মেয়ে ছিল, মেয়ে সবার জন্য চা নিয়ে আসে। চা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই ডুপ্লেক্স বাড়ি ছিল, তো ওই বাড়ির ডুপ্লেক্স বাড়ি ওই উপরে একটা কোনায় দেখে যে কালো একটা অবয়ব, তার মুখটা দেখা যাচ্ছে, মানে খাওয়ার মুখটা আর চোখটা মনে হচ্ছিল যে ভিতর থেকে আগুন বের হচ্ছে, খুব লাল আগুনের মতো। এটা দেখে সে চিৎকার করে। তো এই চিৎকার শেষ হওয়ার সাথে সাথেই ওই উপরে এক রুম থেকে যে হান্নানের স্ত্রী, তার চিৎকার আসে। তো গিয়ে দেখে যে হান্নানের স্ত্রী তার রুমের ভিতরে দেখে যে একজন লোক বসে আছে, পেছন থেকে বোঝা যাচ্ছে যে একজন লোক, কিন্তু যখন মুখটা ঘুরায় দেখে যে ওই যে চোখ দিয়ে আগুন জ্বলতেছে, মুখ দিয়ে আগুন জ্বলতেছে। এটা দেখে সে চিৎকার করে। শুধু এটাই না, জাকিরের যে দাদি ছিল তার সাথেও নানান রকম ঘটনা শুরু হয়ে যায়। রান্নাঘরে যায়, রান্না যে চুলা থাকে এই চুলা ভেঙে ফেলে, এবং রান্নাঘরে যে আপনার হাঁড়ি পাতিল থাকে সেগুলা চ্যাপটা করে সেখানে ফেলে রাখে। এরকম ঘটনা প্রতিনিয়ত তাদের সাথে ঘটতে থাকে। তো এইভাবে চলতে চলতে যে জাকিরের দাদি উনি অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নিয়ে আসার পরে হান্নানকে বলে যে তোমরা কি ফ্যামিলিতে কোনো ঝামেলা চলতেছে? জাকিরের বাবা বলে, হান্নান বলে যে না, এমনি তো আমাদের কোনো ঝামেলা নাই। তাহলে তোমার মার এত প্রেশার কেন? মানে জাকিরের যে দাদি, ওনার একটা প্রবলেম ছিল, উনি লো প্রেশারের রোগী ছিলেন, মানে সবসময় ওনার প্রেশার লো থাকতো। তো সেই দিন ডাক্তারে বলে যে ওনার প্রেশার হাই, হঠাৎ করে লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে যায়। তো উনি সবসময় অসুস্থ থাকেন। মাঝে মধ্যেই উনি উল্টাপাল্টা জিনিস দেখেন, কিন্তু হান্নান বিশ্বাস করতে চায় না, কারণ এই যে প্যারানর্মাল যে বিষয়গুলো আছে এগুলা হান্নান তেমন বিশ্বাস করে না। উনি খুবই বাস্তববাদী একজন মানুষ ছিলেন। তো হান্নানের মা বলে যে বাবা দেখ, আমি সত্যি বলতেছি, আমার অসুস্থতার কারণে না, আমি স্বপ্নেও দেখি না, আমি আমার চোখের সামনে বাস্তবে আমি দেখি যে একটা কালো অবয়ব আমার সামনে বসে থাকে, আমাকে ভয় দেখায়, আমাকে ভেঙচি দেয়, আমাকে ধরতে আসে, এরকম একটা অবস্থা। আরেকটা কথা ভুলে গেছি বলতে, ওনার পুত্রবধূ কিন্তু তখন প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন। তো ওনার পুত্রবধূ রুমে গিয়ে পানি খাচ্ছে, বিছানায় শুয়ে পানি খাচ্ছে। তো এই সময় দেখে তার যে ড্রেসিং টেবিল আছে সেইখানে ওই কালো অবয়বটা দাঁড়িয়ে আছে, খুবই ভয়ানকভাবে, আর মানে গুংড়াইতেছে, এরকম একটা অবস্থা। ভয় দেখাইতেছে, হাসতেছে, আবার ধমক দিতেছে, এরকম একটা অবস্থা। তো উনি ভয়ের কারণে এক প্রকারে বাকরুদ্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে কথা, মানে সে চাইতেছে একটা চিল্লানো দিব, কথা বলবে, বাড়ির লোকজনকে ডাক দিবে, কিন্তু সে দিতে পারতেছে না, তার কাজ মানে ওই শক্তি তার নাই। তো হঠাৎ করে উনি খেয়াল করলেন যে উনি যে গর্ভবতী ছিলেন 7 মাসের, ওনার পেট মানে গর্ভবতী আর নাই, ওনার যে গর্ভে সন্তান ছিল নাই, পেট একদম প্লেন হয়ে গেছে, ওনার গর্ভে সন্তান নাই। এটা দেখে উনি হতবাক হয়ে যায়। ওই মুহূর্তেই ওই জিনটা চলে যায়। তখন চলে যাওয়ার সাথে সাথেই ওই হান্নানের যে স্ত্রী, ওনার মুখ থেকে চিল্লানোর একটা শব্দ আসে, মানে উনি চিল্লাইতে পারে, তখন ওনার জব খুলে। তো সবাই বাড়ির লোকজন তার চিল্লানো শুনে, চিল্লাচিল্লি শুনে রুমের ভিতরে আসে। আসার পরে দেখে যে না, তার পেট স্বাভাবিক আছে। ওনার স্ত্রী বলতেছে, হান্নানের স্ত্রী বলতেছে যে আমার সন্তান খেয়ে ফেলছে, আমার সন্তানকে গিলে ফেলছে, আমার সন্তান নিয়ে গেছে, আমার পেটে সন্তান নাই। কিন্তু সবাই দেখতেছে যে ওনার পেটে সন্তান আছে, মানে উনি গর্ভবতী। তখন হান্নান এই বিষয়গুলো আমলে নিল যে এই জিনিসগুলো ঘটলে তো একজনের সাথে ঘটবে, যদি একজনের ভ্রম হয় তাহলে তো একজনের ভ্রম হবে, সবারই তো আর ভ্রম হতে পারে না। তো উনি এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তিত হয়। তো ওই বাসার যে মালিক ছিল, ওই মালিকের সাথে হান্নান যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার ফোন বন্ধ থাকে, তার সাথে আর ফোনে কোনোভাবে যোগাযোগ করা যায় না। আর ওনার সাথে যে দেখা করে যোগাযোগ করবে সেটাও সম্ভব না, কারণ উনি বিদেশে থাকেন।
তো এই সব হওয়ার পরে ওনার স্ত্রীকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার ট্রিটমেন্ট করে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওনার যে গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের যে মাথা, সেই মাথায় স্পট, যে এমন স্পট যে কেউ মনে হয় যে জোরে মানে চর দিছে, হাতের একটা ছাপ, যে এটা বোঝা যায়। এটা নিয়ে সবাই অবাক, সবাই কি করবে কোথায় যাবে এটা কেউ মানে বুঝে উঠতে পারতেছিল না। তো ওনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর দেখে যে হঠাৎ করে উনি আবার সুস্থ। ওনার যে পেটে ব্যথা কিংবা ওনার সন্তানের যে কোনো প্রবলেম, এগুলা কোনো কিছু নাই। যখন বুঝতে পারলেন যে হানানের স্ত্রীর কোনো পেটে কোনো ব্যথা নাই, কোনো অস্বস্তি নাই, ওনারা আবার ডাক্তারের কাছে গেলেন, চেক আপ করালেন, দেখেন যে তার সন্তান সম্পূর্ণ সুস্থ আছে। তো এই সব কথা ওদের পরিবারের মধ্যে যখন তারা আলোচনা করলো, তারা খুবই ভয়ে ছিল, কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। তখন হানানের মা বলে যে, বাবা এক কাজ কর, তুই আজকে বাইরে যাস না, তুই এখানে কোনো মসজিদের কোনো ইমাম সাহেবকে খবর দে, ওনাকে একটু নিয়ে আয়, তার সাথে কথা বলে দেখি। তো মায়ের কথার মতো হান্নান ওইখানে একটা মসজিদে যে ইমাম সাহেব আছে ওনার সাথে যোগাযোগ করে, দেখা করে ওই ইমাম সাহেব মোটামুটি ওই গ্রামে কোনো লোকজনের কোনো ঝামেলা টামেলা হইলে প্যারানর্মাল যে বিষয়গুলো আছে এগুলা চিকিৎসা উনি দিতেন, খুবই ভালো লোক ছিলেন। তো ওনাকে নিয়ে আসার সরি আরেকটা মিস করে গেছি। তো হানান যখন ওই ইমাম সাহেবকে নিয়ে আসতে যায়, তখন বাড়িতে হানানের মা, হানানের স্ত্রী এবং হানানের যে বোন, তারা তিনজনে ছিলেন। ওই বাড়ি থেকে তখন আর কেউ ছিল না। তো ওনারা ভয়ে ভয়ে সময় পার করছেন যে কখনো ইমাম সাহেব আসবে, এই সমস্যার সমাধান করবে, তাদের সাথে কথা বলবে, একটু হালকা হবে। এর মধ্যেই ইমাম সাহেব আসার আগে কিছু ঘটনা ঘটে যায়। তো তারা যখন বাড়ির ভিতরে বসেছিল, তখন বাইরে থেকে হান্নানের চিৎকার শোনা যায়। হান্নানের চিৎকার শুনে ওই হান্নানের যে বোন ছিল ও বাড়ি থেকে বের হয়ে আসে, ঘর থেকে বের হয়ে আসার পর ওই ওর বোনেরও একটা চিৎকার পাওয়া যায়। তো বাড়ি থেকে তখন হান্নানের যে মা এবং হান্নানের স্ত্রী বাড়ি থেকে রুম থেকে বের হয়ে আসে, বের হয়ে দেখে যে ওনার মেয়ে নেই, কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। বাড়ির চতুর্দিকে খুঁজে, আশেপাশে সব জায়গায় খুঁজে, কোথাও নাই। ইমাম সাহেব তখন আসার পরে ইমাম সাহেবের সাথে কথা বলতে যায়। ইমাম সাহেব বলে, মানে ইশারা দিয়ে বলে চুপ, কোনো কথা বলা যাবে না। মানে ইমাম সাহেব কোনো কথা বলে না, ইশারা বলে চুপ হয়ে থাকেন। এটা বলে ইমাম সাহেব আকাশের উপর আঙ্গুল তুলে আকাশের দিক তাকিয়ে সে দোয়া পাঠ করে। পাঠ করার পর রুমের দিকে ওই আঙ্গুলটা দিয়ে দোয়া পাঠ করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পর সবাইকে বলে যে আমি এখন রুমে ঢুকবো, আমি রুম থেকে বের হওয়া পর্যন্ত আপনারা কেউ রুমের ভিতরে ঢুকবেন না। তো উনি সবাইকে এসব বলে রুমের ভিতরে যান। রুমের ভিতরে গিয়ে দেখে যে সেই যে কালো অবয়ব যে জিনটা ও দাঁড়িয়ে আছে, বিভিন্নভাবে ওই হুজুরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করতেছে। তো যেহেতু ইমাম সাহেব অনেক আগে থেকেই এই প্যারানর্মাল বিষয়গুলোর সাথে অভ্যস্ত, উনি কোনো ভয় পেলেন না। তো উনি ভিতরে গিয়ে ওনার মতো করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে উনি ওই জায়নামাজের উপরে বসে তার মতো করে সে দোয়া কালাম পড়তে শুরু করলেন। দোয়া কালাম যখন পড়লেন, তখন বিভিন্ন রূপে আপনার বিড়াল, সাপ, কুকুর, তো এইসব বিভিন্ন রূপে তারা মানে রুমে সারা বাড়িতে আপনার ছায়া আছে। মানে একটা জিন না, অনেকগুলো জিন বিভিন্ন রূপে। তো সবাইকে হুঁশিয়ার করে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কথা বলে, তারাও ইমাম সাহেবের সাথে কথা বলে। তখন ইমাম সাহেব তাদেরকে বলে যে তোমরা কেন এখানে, তোমরা এই পরিবারকে কেন বিরক্ত করতেছো? তো ওদের মধ্যে যে আপনার যে জিনের যে প্রধান ছিল, উনি বলে যে আমরা এই পাশে মাজারে থাকি, মাজারটা ভেঙে দেওয়া হয়েছে, তারপর থেকে আমরা এই বাড়িতেই আছি, তারা কেন আমাদের বাড়িতে এসে আমাদের বিরক্ত করতেছে? এই জন্য তার যে মেয়ে আছে সেই মেয়েকে নিয়ে গেছে। ইমাম সাহেব তখন ওনাদের বলে যে ঠিক আছে, তোমরা ওনার যে সন্তান আছে ওনাকে ফিরিয়ে দাও, তারা এই বাড়িতে আর থাকবে না, আমি এটার ব্যবস্থা করতেছি। তো ওনারা কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। বের হওয়ার পরে
সবাইকে বলে যে আপনারা এই বাড়িতে থাকেন না, এই বাড়িটা জিনেদের বাড়ি, এখানে তারাই থাকে। এই আপনারা এখান থেকেই 4-5 কিলোমিটার সামনে একটা মাজার আছে, সেই মাজারে তারা থাকতো। সেই মাজারটা ভেঙে দেওয়ার পর থেকে তারা এখানেই আশ্রয় নিছে। কিন্তু ওনাদের যে সন্তান, ওনার যে মেয়ে, এটাকে আর ফিরে পাওয়া গেল না। তারপরে ব্যবস্থা করে ওই বাসাটা ছেড়ে ওখান থেকে শহরে চলে আসে। তারপরে হানানের সন্তান হয়। হানানের সন্তানের যখন 1.5 বছর বয়স, তখন হঠাৎ করে তারা দেখে ওনাদের মেয়ে যে হারিয়ে গেছিল, জিন নিয়ে গেছিল, তাদের রুমের যে বারান্দায় সেখানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো ওনারা যখন দেখলো যে ওনার মেয়ে পড়ে আছে এবং জীবিত অবস্থায়, তারা দেখে খুবই খুশি হলেন। তাদের যে খুশি সীমানা ছিল না, অনেক খুশি হলেন। আল্লাহ রহমতে তার মেয়েকে বিয়ে দিয়েছে, তার মেয়ের ঘরেও সন্তান হয়েছে, তারা সুস্থ আছে। তারপর থেকে তাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপর থেকে তারা আর ওই বাড়িতে যেতে পারেনি এবং ওই বাড়িটা কারো কাছে বিক্রিও করতে পারেনি। ওই বাড়িটা এখনও ওই অবস্থায় আছে, এখনও ওই বাড়িতে কেউ থাকে না। কিংবা ওই বাড়িটা ভেঙে যে ওইখানে কোনো বাড়ি করবে, কারো কাছে বিক্রি করবে, সেটাও তারা পারতেছে না, ওইভাবেই আছে। তো এই ছিল জাকিরের ঘটনা। তো প্রিয় লিসেনার, ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের আগামী এপিসোডগুলো সাজাবো। আর আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যে বা আপনি শুনেছেন কারো কাছ থেকে, আপনি চান যে আমরা পড়ে শোনাই, তাহলে আর দেরি না করে আপনার সেই ঘটনাটি লিখে আমাদের ইমেল বক্সে ইমেল করে দিবেন। আর আমাদের ইমেলটা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো প্রিয় লিসেনার, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরের একটা ঘটনায়। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, রিসেন্ট ঘটনা আর কি। তো যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে লাবলু, এবং লাবলু সাহেবই আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছে যেন আমরা এই ঘটনাটা আমাদের এই এপিসোডে আপনাদেরকে শোনাই। তো সাধারণত যে প্যারানর্মাল যে বিষয়গুলো আছে, ভূত প্রেত কুফুরি জিন, এইসব নিয়ে গল্পগুলো বলে থাকি, কিন্তু এখন যে ঘটনাটা বলবো এটা কোনো ভূত প্রেত কিংবা জিনের না। এই ঘটনা হচ্ছে একটা স্বপ্নের। অনেকেই হয়তো জানেন যে অনেকেই নাকি স্বপ্নে অনেক কিছু পায়। স্বপ্নে একজন একটা জিনিস দিছে এবং বাস্তবে সে সেটা পাইছে। কিংবা অনেকেই কবিরাজি শিখেন, ঝাড়ফুঁক শিখেন, অনেকেই ধন সম্পদ পান। এরকম অনেক ঘটনা প্রচলিত আছে আমাদের সমাজে। তো তেমনই আজকের এই ঘটনাটা, যেটা ঘটেছিল লাবলুর সাথে। তো লাবলুর বাড়ি হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে। উনি যেইভাবে আমাদেরকে ঘটনাটা বলেছেন আমি সেইভাবে আপনাদেরকে শোনাবো। তো লাবলুর বয়স 28 থেকে 29 বছর। উনি বিয়ে করেছেন। ওনাদের যে অবস্থা, পারিবারিক অবস্থা মোটামুটি ভালো। তার একটা 1 বছরের সন্তান আছে। তো উনি একজন প্রাইভেট কোম্পানিতে জব করে। তো উনি একদিন স্বপ্ন দেখেন, তো ওনাদের বাড়ির আশেপাশেই কিছু দূরে একটা জায়গা আছে, একটা মাঠ আছে। সেই মাঠে কিছু করই গাছ আছে এবং ওই করই গাছের সাইডে একটা পুকুর আছে, কিন্তু পুকুরটা ওই রকম না। ওই পুকুরে সবসময় আপনার হাঁটুর নিচে পানি থাকে। ওইখানে মাঝে মধ্যে ওনারা যান, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেয়। উনি যেদিন স্বপ্নটা দেখে, যে স্বপ্নটা উনি দেখে যে ঠিক ওই জায়গায় উনি বসে আছে, কেউ একজন তাকে বলতেছে যে তুই ওই করই গাছটার ওইখানে যা, তোকে আমি একটা জিনিস দিব, তুই যত্ন করে রেখে দিবি, এটা তোর অনেক কাজে লাগবে। তো আরেকটা কথা বলে রাখি, করই গাছের আপনার ডালপালা যদি কাটা হয়, অনেক দিন পরে দেখবেন যে সেখানে একটা আবরণ জন্মেছে, একটা আবরণ হয়েছে, কিন্তু বোঝা যায় যে ওই জায়গায় কাটা। মানে একটা গাছের ডাল কাটলে অনেকদিন পরে ওই জায়গাটা যেমন হয়ে থাকে ওই রকম। তো উনি ওই জায়গায় যায়, যাওয়ার পরে ওই গায়েবী আওয়াজটা তাকে ফিসফিস করে বলতেছে যে তুই এই জায়গায় খুঁড়োই, মানে গর্ত কর, এখানে তুই একটা জিনিস পাবি, এটা তোর কাছে রেখে দিবি। তো উনি স্বপ্নে বুঝতেছে যে আধ্যাত্মিক কিছু একটা, কিন্তু কি এটা উনি বুঝতেছে না। তো এই কথাটা শুনে একটা শক্ত লাঠি কিংবা কঞ্চি জাতীয় কিছু নিয়ে, করই গাছ তো সাধারণত অনেক নরম হয় উপরের আবরণটা,
উনি ওই ওই জায়গাটা খুঁচিয়ে খুঁচিয়ে গর্ত করে। গর্ত করার পরে উনি দেখে যে সেই গর্তের মধ্যে একটা ভাঙা শামুক। তো এই শামুকটা দেখে ওই শামুকটা ওনার হাতে নেওয়ার সাথে সাথে বলতেছে গায়েবী ভাবে যে এই শামুকটা তুই কানে দেখ, শামুকটা তোকে কিছু বলবে। তো উনি শামুকটা কানে নিলেন। কানে নেওয়ার পর একটা সমুদ্রের যে জোয়ার উঠলে যেমন একটা শব্দ হয়, পানির যে একটা শব্দ আছে, ওইরকম একটা শব্দ ওই শামুকের মধ্যে পাওয়া যাইতেছে এবং তাকে বলতেছে যে অমুক জায়গায় মাটির নিচে অনেকগুলো ধন সম্পদ আছে এবং অমুক জায়গায় গেলে তুই এটা পাবি এবং কালকে তোর সাথে এটা হবে ওটা হবে। মানে উনি ভবিষ্যৎবাণীও করতে পারতেন। ওই ওই যে শামুকটা, ওই শামুকটা ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং কোন জায়গায় কি আছে, কোন মাটির নিচে কোন ধন সম্পদ আছে সেটা ওই শামুকটা বলতে পারতেন। ইভেন ওই শামুকটা তাকে এটাও বলে যে আমাকে যে তুই পেয়েছিস এটা যেন কেউ না জানে, কাউকে বলবি না। তো স্বপ্নেই উনি শামুকটা নিয়ে যখন ওই গাছ থেকে আসতে ধরে ওই যে গাছের পাশে যে ছোট একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে একটা ভয়ানক প্রাণীটার দেখতে এরকম যে আপনার উপরের কিছু অংশ সাপের মতো আর নিচের যে অংশগুলা এগুলা কাটা কাটা। তো ওই যে সাপের মতো যে প্রাণীটা, ভয়ানক প্রাণীটা তাকে ধরতে আসে যে তাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। লাবলু আবার কি করে, তার পাশেই ওখানে একটা ভাঙা ওই যে মাটির যে কলসি থাকে, ভাঙা যে মাথাটা, কলসির মাথা, এই কলসির মাথাটা নিয়ে তাকে ঢেল দেয়। সে চলে যায়, পানির ভিতরে নেমে যায়। তো নামে যাওয়ার পরে উনি আবার যখন আসতে থাকে, ওই পানি থেকে আবার ওই ভয়ানক প্রাণীটা উঠে তার দিকে তেড়ে আসে, তাকে ধরবে কিংবা কামড় দিবে, এরকম একটা অবস্থা। তো ওই যে কলসিটা, ভাঙা কলসিটা যেখান থেকে তুলছিল সেখানে একটা বাঁশ পড়ে থাকে। ওই বাঁশটা নিয়েই তাকে যখন মারতে গেল, ওই যে ভয়ানক প্রাণীটা ওটা পালিয়ে গেল। এর মধ্যে কিন্তু তাকে অনেক ভয় দেখাইছে, লাবলুকে অনেক দৌড়াইছে। তো যাই হোক, ওকে ভয় দেখিয়ে যখন ওই ভাঙা শামুকটা নিয়ে যখন উনি যাচ্ছিল বাড়ির দিকে, তখন দেখে যে বাজার থেকে, গ্রামে কিন্তু ওই বউ বাজার বসে, তো ওই বাজার থেকেই ওই লাবলুর মা বাজার করে বাজারের ব্যাগ নিয়ে আসতেছে। তো তখন লাবলু চিন্তা করলো এত খুশির খবরটা তার মাকে সে বলবে। যখনই বলতে যাবে তখন শামুকটা ফিস করে শব্দ করে ওঠে। তখন লাবলু এই শামুকটা কানে নেওয়ার পরে ওই শামুকটা বলে যে কাউকে বলা যাবে না, তোকে তো আগেই বলছি। তো তখন লাবলু বলে আমার মাকে বলি। তখন শামুকটা বলে যে বিশেষ করে তোর মাকেই তুই বলবি না। তো এই কথা শুনে লাবলু বাড়ির দিকে আগাতে থাকে। আগাতে আগাতেই বাড়িতে যাওয়ার পথে একটা ক্ষেত পড়ে। ওই ক্ষেতের পাশে দেখে যে একটা গাছ, অনেকটাই সরিষা ফুলের মতো, সরিষা গাছের মতো। ওই শামুক তাকে বলতেছে যে এই গাছটা কোনো সাধারণ গাছ না, এই গাছটা দিয়ে তুই সকল রোগের চিকিৎসা করতে পারবি এবং তুই যে চিকিৎসা করবি খেয়াল রাখবি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা তুই নিবি না। ওই গাছের পাতা রস করে তুই যে কোনো রোগীকে খাওয়াবি, সেই রোগীর রোগ সেরে যাবে। তো উনি তো ওই গাছটা পাইলেন স্বপ্নযুগে। তারপরে উনি ওই গাছটা নিয়ে বাড়িতে যায়। এর মধ্যেই তার স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পরে সকালবেলা উঠে লাবলু তার মায়ের কাছে গিয়ে বলে যে মা, আমি রাত্রে তো স্বপ্নে দেখলাম যে আমি একটা ভাঙা শামুক পাইছি এবং একটা গাছ পাইছি, যে গাছটা দিয়ে মানুষের সকল রোগের চিকিৎসা করানো যায়। কিন্তু ওই শামুকটা বলছে কাউকে যেন না বলি এবং তোমাকেও বলতে মানা করছে। তখন ওই লাবলুর মা বলে তুই কি পাগল হইছস? তোরে যেহেতু না করলো তারপরও তুই আমাকে কেন বললি? তুই এখনই যায় ওই জায়গাটায় যায় ওই দেখ আছে কিনা। তো লাবলু মার কথা শুনে খাওয়া দাওয়া না করেই বাসি মুখ নিয়েই সে দৌড়ে ওই জায়গায় যায়, পুকুর পাড়ে, ওই কড়ই গাছগুলার ওইখানে। যাওয়ার পর উনি যা দেখলেন, ওই যে কড়ই গাছটা যেখানে সে গর্ত করে যে ভাঙা শামুকটা পেয়েছিল, সেই জায়গাটা হুবহু ওইভাবেই আছে, গর্ত করা, কিন্তু শামুকের জায়গায় শামুক নাই। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো বলতে পারেন যে এটা স্বপ্ন, শুধু স্বপ্ন দেখছে। স্বপ্নে ওই জায়গায় যেহেতু ও ঘোরাফেরা করে, বসে আড্ডা দেয়, হয়তো ওই জায়গাটাই উনি স্বপ্নে দেখছে, কিন্তু না,
এটা শুধু স্বপ্নই থাকতো যদি তার স্বপ্নের সাথে সবকিছু হুবহু না মিলতো। উনি যেই ভাঙা যে কলসির যে মাথাটা তুলে ঢেল দিছিল, ভয় দেখাইছিল ওই ভয়ানক প্রাণীটাকে, ওই ভাঙা মাথাটা ওইখানেই ওইভাবেই আছে। এবং যেই বাসটা দিয়ে তাকে মারতে গেছিল, ওই বাসটাও ওই জায়গাতেই আছে, যেই জায়গায় ও মারতে গিয়ে যেখানে ফেলছিল। সব জায়গাতেই ঠিক আছে, কিন্তু ওই যে ভাঙা যে শামুকটা, এই শামুকটা সেই জায়গাতে আর নাই। এবং সে যে গাছটা পেয়েছিল, সেই গাছটাও ওই জায়গাতে আর নেই। এবং গাছটা কেমন ছিল সেটাও তার স্মৃতি থেকে মুছে গেছে, মানে ভুলে গেছে। সে আদৌ বলতে পারে না যে সেই গাছটা কি গাছ ছিল। উনি যে গাছ পেল না, মাকে বলে দিল, এখানে কিন্তু বিষয়টা সব শেষ না। উনি তার পরের দিন রাত্রে স্বপ্নে দেখে যে একটা জঙ্গলের রাস্তা, ঢালু রাস্তা নিচের দিকে, এই রাস্তা দিয়ে উনি যাচ্ছে, লাবলু সাহেব যাচ্ছে। যেতেই ওই রাস্তা দিয়ে আমাদের যে নবীজি আছে, উনি ওই রাস্তা দিয়ে অনেক লম্বা চোরা দৌড়ায় আসতেছে, এরকম একটা অবস্থা, খুব তাড়াহুড়া। এবং উনি বলতেছে যে তোমরা রাস্তার পাশ থেকে সরে যাও, অনেক বড় একটা আগুনের গুলো আসতেছে। দেখেন আমার শরীরে লোম দাঁড়াই গেছে এই কথাটা বলতে গিয়ে। তো অনেক বড় একটা আগুনের গুলা সেই রাস্তা দিয়ে গড়ে গড়ে পড়তেছে। তার স্বপ্ন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে উনি দেখে যে ওনার যে গা, ওনার যে শরীর, এক সাইড মানে ওনার ডান হাত কাজ করতেছে না। এখন উনি এই অবস্থায় আছেন। অনেক চিকিৎসা করিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক ঝাড়ফুঁক দিয়েছে, কিন্তু সে এখন পর্যন্ত সুস্থ হতে পারেনি। তো এই ঘটনাটা আসলে ব্যাখ্যা কি, কেন উনি এই শেষ স্বপ্নটা দেখেছিল, কেন এই স্বপ্নটা দেখার পর ওনার এক সাইড অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, সেটা আদৌ উনি বলতে পারেনি কেন। এই ছিল তার ঘটনা। প্রিয় লিসেনার, আপনারা কখনো কোনো স্বপ্নে কোনো কিছু পেয়েছেন কিনা, কিছু দেখেছেন কিনা, বাস্তবে সেটার সাথে মিল হয়েছে কিনা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই বলবেন যে আমাদের এই ঘটনাটি কেমন লেগেছে এবং আমাদের এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আগামী এপিসোডগুলো আমরা সাজাবো। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার আশেপাশে শোনা কোনো ঘটনা আমাদের এপিসোডের মাধ্যমে আমরা পড়ে শোনাই, তাহলে অবশ্যই আপনার ঘটনাটি লিখে আমাদের ইমেল করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ইমেলটা কোথায় পাবেন? আমাদের ইমেলটা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হান্নান, এবং উনি পেশায় একজন বাস ড্রাইভার। যদি এখন উনি বাস চালান না, একটা প্রাইভেট গাড়ি চালান, আর ওনার বাড়ি হচ্ছে জামালপুর সদরে। তো উনি যখন বাস চালাতেন, এটা প্রায় উনি যখন ওনার বয়স 30 থেকে 35 বছর বয়স, তখন এই ঘটনাটা তার সাথে ঘটেছিল। তো উনি জামালপুর থেকে ঢাকা, ঢাকা থেকে জামালপুর বাস চালাতেন। তো ওনাদের যে জামালপুরের যে বাস কাউন্টারটা ছিল, সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে। ঘটনাটা ওই জায়গাতেই ঘটেছিল। তো উনি জামালপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যান সকালে, এবং ঢাকা থেকে যাত্রী নিয়ে আসতে আসতে প্রায় রাতের 2টা কি 3টা বেজে যায়। তো যেই জায়গাতেই ঘটনাটা ঘটেছিল, ওই জায়গাটাকে বলে খুনির বটতলা। ওই জায়গাটাকে ঘিরে অনেক ঘটনা ওই এলাকার মানুষজনের মুখে শোনা যায় যে ওই জায়গাটা নাকি ভালো না। অনেকেই শুনেছে ওই জায়গায় বসে মানে সাদা কাপড় পরে কি যেন খায়, অনেকটা লাশ খায়, এরকম মানুষের মাংস খায়। তো যাই হোক, বিভিন্ন ঘটনা ওই জায়গা নিয়ে ওই গ্রামবাসীর কাছে অনেক কথা শোনা যায়। তো সেদিন রাত্রে উনি যখন যাত্রী নিয়ে আসতেছিলেন, তো উনি খেয়াল করলেন ওই যে বট গাছটা, খুনি বটতলায় যে বট গাছটা, ওই গাছের উপরে 3 জন মেয়ে গলায় দড়ি লাগিয়ে মানে ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং হান্নান সাহেবের দিকে তাকিয়ে খুবই ভয়ানকভাবে হাসতেছে। এবং একটা মানুষ যখন গলায় রশি লাগিয়ে ফাঁস দেয়, তখন যে মানুষটা যেভাবে খিস দেয়, ঠিক সেইভাবে খিস দিতেছিল এবং তার দিকে বিকট ভয়ানকভাবে হাসতেছিল।
এইটা দেখে হান্নান সাহেব খুব ভয় পায়। উনি ভাবলেন গত রাতেও উনি রাত জেগে গাড়ি চালিয়েছেন, আজকেও সেই একই অবস্থা, হয়তো ঘুমের ঘরেই উনি উল্টাপাল্টা দেখেছে, হয়তো তার ভ্রম। তো এই বিষয়টা উনি হেলায় হেলায় কাউকে আর বললেন না, উনি নিজেও বিষয়টা পাত্তা দিলেন না। তো উনার সাথে পরের দিন একই জায়গায় সেম ঘটনাই ঘটে। সেদিন বাড়িতে এসে তার মার সাথে এই ঘটনাটা শেয়ার করার পর ওনার মা পাশের বাড়িতেই একজন মহিলা কবিরাজ আছেন, ওনার কাছ থেকে পানি ঝাড়ফুঁক দিয়ে তাকে পানি খাওয়ায়, দোয়া পড়ে দেয় যে আর কিছু হবে না। কিন্তু সেম ঘটনা তার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে, উনি দেখে। এরপর যেটা তার সাথে ঘটলো সেটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি ওই খুনি বটতলার সামনে আসার সাথে সাথে দেখেন যে রাস্তার মাঝখানে হুট করেই কিছু মহিলা, ওই ধান আছে না, গ্রামের মানুষ দেখবেন যে ধান কাটার পরে ওই ধানগুলো আপনার আটি থেকে ছাড়িয়ে কুলা দিয়ে হিচাগুলো বাঁচে, ওই রকমভাবে ধান নাড়তেছে আপনার কুলা দিয়ে। তো উনি হুট করে দেখে গাড়িটা তার উপরে চালিয়ে দেয়, এবং সে কিছু দূর যাওয়ার পর ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে দেখে উনি যে যাদের উপরে গাড়িটা চালিয়ে দিয়েছেন ওখানে কেউ নেই, ফাঁকা রাস্তা। উনি এই বিষয়টা নিয়ে খুবই ভয় পায়। তো উনি গাড়িটা নিয়ে বাড়ি চলে আসেন। তো উনি বাড়ি যাওয়ার সময় ওনার যে বাড়িটা গ্রামের ভেতরে, মানে জামালপুর সদর থেকে একটু ভেতরে গ্রামের দিকে, ওনার যে মেন রোড থেকে ওনার বাড়ি যেতে প্রায় হেঁটে গেলেও 15-20 মিনিটের মতো লাগে, মাটির রাস্তা। তো ওনার বাড়ি যেতেই একটা পুকুর পড়ে। লোকমুখে শোনা যায় যে ওই পুকুরটা নাকি ভালো না, ওই পুকুরটা সবাই বলে নাম দিয়েছে আন্ধারি পুকুর। ওই গ্রাম থেকে একটু দূরে আরেকটা পুকুর আছে, সেই পুকুরের সাথে নাকি ওই পুকুরের একটা সম্পর্ক আছে, যে ওই পুকুর থেকে এই পুকুরে একটা স্বর্ণের নৌকা আসা যাওয়া করে, এবং ওখান থেকে নাকি ওই স্বর্ণের নৌকার ভিতরে কেউ একজন বসে থাকে। এই ঘটনা ওই এলাকার লোকজনের মুখে শোনা যায়, প্রচলিত আছে, সবাই জানে বিষয়টা, এবং অনেকেই নাকি এই বিষয়টা দেখেছে। তো উনি যেতেই দেখে ওই যে পুকুর পার, ওই পুকুর পাড়ে একটা মেয়ে বসে আছে। তো উনি তো একটা ঘটনা ফেস করে আসছে, অ্যাক্সিডেন্ট করে আসছে, আসলে কেউ ছিল না, বিষয়টা তার কাছেও অনেক খটকা লেগেছে, অনেক ভয় পেয়েছিল উনি। তো এই বিষয়টা দেখে ওনার ভয় লাগে। উনি যে ওটা থেকে আগাবে কিংবা ওখানে গিয়ে তাকে বলবে যে আপনি কে, এখানে বসে আছেন কেন, বা ওখান থেকে ওটা পার করে তার বাড়ি যাবে, সেটা উনি পারতাছিলেন না, উনি খুব ভয়ে ভয়ে আছে। তো ওনার ভয় নিয়েই উনি একটা ধমক দেয় ওনাকে, এই কে, ওখানে কি করতেছো তুমি, কে তুমি, এইভাবে যখন উনি বলে, ওই মেয়েটা ধাপ করে পুকুরের উপরে লাফ দেয়, এবং মেয়েটা যে পুকুরে লাফ দিল, পুকুরের পানিটা যে নড়বে, কোনোভাবেই সেই পানি নড়ল না, কিংবা পানি নড়ার যে একটা শব্দ সেটাও সে পেল না। এটা দেখে উনি আরও ভয় পেয়ে যান এবং বাড়ি যান। বাড়ি যাওয়ার পরে ওনার মাকে সব কিছু বলার পর সকালবেলা উনি ওই মহিলার কাছে নিয়ে যান। ওই মহিলা আসন দিয়ে ওনাকে বলে যে ওনার উপরে খারাপ জিনের নজর আছে, এবং এই জিনটা ছোট থেকে তার সাথে আছে। তার সাথে যে একটা জিন আছে এটা তারা বিশ্বাস করলেন, কারণ এইরকম কিছু ঘটনা উনি যখন ছোট ছিলেন হান্নান সাহেব, তার সাথে আগেও ঘটেছে। যেমন ওনাদের বাড়িটা যেহেতু গ্রামের ভিতরে ছিল, গ্রামের ভিতরে আপনার গাছপালা বন জঙ্গল একটু বেশি থাকে। তো গ্রামের যে মানুষগুলো থাকে ওনারা সাধারণত টয়লেট করে বাড়ি থেকে একটু দূরে পানি নিয়ে একটু ফাঁকে যেতে হয়, কিংবা জঙ্গলে করতে তারা তাদের কাজ সারে। তো উনি ওইভাবেই যে ঘটনাটা ঘটেছিল এটা সন্ধ্যার আগে, মানে একটু কালচে কালচে হয়ে আসছে ওই সময়। তো উনি বদনা নিয়ে ওখানে তার জরুরত সারতে যায়। জরুরত সারতে গিয়ে দেখে 3টা মেহগনি গাছ এক সিরিয়ালে, সেই 3টা গাছ বেঁকে মাটির সাথে মিশে যাচ্ছে এবং খাড়া হচ্ছে, এরকম একটা অবস্থা। উনি এটা দেখে উনি চিৎকার করে, ওনার যে বাবা ছিলেন, ওনার বাবা আবার এইসব দেখে ভয় পেতেন না, উনি জানতেন যে খারাপ জিনেরা ভয় দেখা বাচ্চাদেরকে। উনি গিয়ে ধমক দেয়, তখন আর তার সাথে কিছু ঘটেনি। এরকম আরও ঘটনা তার সাথে ঘটে, যেমন
খেলতেছে, খেলতে খেলতে বাচ্চারা কিন্তু ওই যে গ্রামে যে ছাগল টাগল থাকে এদের সাথে কিন্তু খেলা করে। ওনাদের যে বাঁশঝাড় আছে ওই বাঁশঝাড়ের ওইখানে একটা ছাগল, ওই ছাগলটার লেজ ধরে উনি টানতেছে। তো এর মধ্যে ওনার মা আসে, মা এসে বলে কি করতেছস? উনি বলতেছে ছাগলের লেজ ধরে আমি টানতাছি। তো ওনার মা বলে যে তুই লেজ ধরে কই টানতেছস? ঘুরে তাকায় দেখে যে উনি যে ছাগলের লেজ ধরেছিল ওটা আসলে লেজ না, ওটা আসলে বাঁশের একটা কঞ্চি। এই সব ঘটনা তার সাথে ছোটবেলায় ঘটে। তো যাই হোক, উনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কবিরাজ বললেন যে ওনার সাথে খারাপ জিন আছে এবং ওই জিনটা ছোট থেকে তার সাথে আছে। তো উনি তাকে ওষুধ দিলেন এবং একটা তাবিজ দিলেন তার শরীর বন্দি করার জন্য। তো বেশ কিছুদিন তার সাথে আর উল্টাপাল্টা কিছু ঘটেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। তো উনি বাসে চাকরি আর করলেন না, বাসে চাকরি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর উনি অ্যাম্বুলেন্সে চাকরি নিলেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, অ্যাম্বুলেন্স চালান। তো উনি একদিন রাত্রে জামালপুর সদর হসপিটাল থেকে একটা লাশ তার ময়মনসিংহ নিয়ে যেতে হবে। তো ওনার যে আত্মীয় স্বজন আছে তারা কেউ ছিল না, ওইখান থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনি লাশটা নিয়ে আসেন, এখান থেকে আমরা ভাড়া দিয়ে দিব। তো সিস্টেম করে হান্নান সাহেব লাশটা তার গাড়িতে করে নিয়ে যান। জামালপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে উনি হঠাৎ করে ওনার কানে কটর মটর কিছু শব্দ আসা শুরু হইল। তো কিছু দূর যাওয়ার পরে উনি মাথাটা ঘুরে তাকিয়ে দেখে ওনার যে গাড়ির পিছনে যে লাশটা ছিল ওই লাশটা উঠে বসে আছে এবং নিজের হাত নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে উনি আর উনার জায়গায় নেই, তাড়াতাড়ি করে উনি গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে দূর দিয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওনার যে স্টাফ ছিল আর যে লোকজন ছিল, ওনার পরিচিত ড্রাইভার, ওনাদেরকে ফোন দেয়, যোগাযোগ করে ওনার বাড়িতে ফোন দেওয়া হয়। পরে ওখান থেকে লোক এনে তাকে এখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই যে কবিরাজ, ওই কবিরাজের সাথে আবার কথা বলে। আসলে ওই কবিরাজ যে ওনাকে তাবিজ দিয়েছিল ওই তাবিজটা তার সাথে আর নাই। কোন সময় যে তাবিজটা তার গা থেকে ছুটে গেছে, হারিয়ে ফেলেছে, সেটা সে খেয়াল করেনি। তো এই ঘটনা, এরকম ঘটনা তার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। তারপরে ওই মহিলাটা একটা হুজুরের খোঁজ দিলেন, ওই হুজুরের কাছে গেলেন। ওই হুজুর ওই যে জিনটা আছে ওই জিনটাকে হাজির করে নিয়ে আসে এবং তাকে অনেক বকাঝকা করে, তাকে বলে যে তুমি ওকে বিরক্ত করা ছেড়ে দাও, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। ওই জিনটা বলে যে না, আমি কোনোভাবেই যাব না, আমি কোনোদিনও যাব না, ওকে আমি অনেকদিন ধরে লালন পালন করে আসছি, ওকে আমার ভালো লাগে, আমি ওকে ছেড়ে যাব না, তুমি কি করতে পারো করো, তোমার মতো অনেক কবিরাজ আমি দেখছি। তো এই কথা শুনে তারপর কবিরাজ ওনাকে বলে যে তুমি হিন্দু না মুসলমান? উনি বলে যে মুসলমান। তো ওনাকে অনেক ইসলামিক দোহাই দেওয়া হয়, উনি মানে না। তারপরে এক পর্যায়ে যাওয়ার পরে ওই যে জিনটা থাকে ওই জিনটাকে একটা বালিশের ভিতরে ভরে ওই বালিশটাকে জবাই করে এবং বলে যে জিন নাকি মারা গেছে। তো আল্লাহর রহমতে তারপর থেকে ওই হান্নান সাহেবের সাথে আর কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। উনি এখন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এই ছিল তার ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের আজকের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছিলেন বারেকের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো ঘটনাটি ঘটেছিল বারেকের দাদার সাথে। বারেকের দাদার নাম ছিল উসমান গনি। উনি গ্রামের একজন সহজ সরল শিক্ষিত একজন মানুষ ছিলেন। ওনার পরিবারে ছিলেন ওনার বোন আর ওনার স্ত্রী। তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। গ্রামের মানুষজন তাদেরকে ভালোবাসত, কারণ সেই উসমান গনি যে বারেকের দাদা, উনি ছিলেন এতিম। উনি ছোট থাকতেই ওনার বাবা মা মারা যায়। পেটের তাগিদে উসমান গনি ঢাকায় যেতেন চাকরি করতে, সেখানে উনি চাকরি করতেন। উনি সাধারণত ছুটি পেতেন না, অনেকদিন পর পর বাড়িতে আসতে হতো। এই ঘটনাটা শুরু হয়েছিল উসমান গনির স্ত্রী এবং তার ছোট বোনের সাথে। তো উসমান গনি যেহেতু তার কাজের জন্য ঢাকায় থাকতেন, মন চাইলে উনি বাড়িতে আসতে পারতেন না। তো বেশ কিছুদিন হয়েছে কাজের চাপে উনি বাড়িতে আসতে পারেন নাই, ঢাকায় অনেকদিন থাকা লাগছে। তো এর মধ্যে ওর বোনের সাথে আর ওর স্ত্রীর সাথে অনেক কিছু ঘটে যায়। উসমান গনির যে ছোট বোন, ও ছোটবেলা থেকেই একটু সাজগোজ পছন্দ করতেন এবং ছোট থাকতে অনেকের কাছে শুনেছে যে জিন পরি তাদের নাকি আধ্যাত্মিক ক্ষমতা থাকে,
তারা যা চায় তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানেই মুহূর্তের মধ্যে যেতে পারে। মানে দাদা, নানি, খালা, এলাকার ময়মুরব্বির কাছে অনেক ছোটবেলা অনেক ঘটনা শুনেছে যে তাদের আধ্যাত্মিক ক্ষমতা থাকে, তারা যখন যেটা চায় সেটাই করতে পারে। তো সেই কথা শুনে শুনেই উসমান গনির বোন বড় হয়েছে। তো ছোটবেলা থেকেই তার মনের ভিতরে একটা জিনিস কাজ করে যে একটা জিন যদি আমার সাথে সম্পর্ক করতো, একটা জিনের সাথে যদি আমার বিয়ে হতো, তাহলে আমার লাইফটা অনেক সুন্দর হতো, আমি যখন যা চাইতাম তাই পাইতাম। তো এরকম জিনিস তার ভিতরে সবসময় কাজ করে। গ্রামের বাড়ি কিন্তু সাধারণত আপনারা জানেন যে জঙ্গল টঙ্গল থাকে। রাত্রেবেলা গ্রামের একটু রাত হলে কিন্তু সাধারণত গ্রামের মানুষগুলো ঘুমিয়ে পড়ে। খুবই নির্জন পরিবেশ একটা তৈরি হয় রাতের বেলায়। তো ওদের ওখানে একটা জায়গা ছিল যে জায়গাটাতে সবাই যাইতে মানা করতো আর কি। তাদের বাসার সাইডে একটা জায়গা ছিল। তো ওইখানে বলতো যে সন্ধ্যার পরে ওখানে যাবা না, আর সাজগুজ করে শরীরে গ্রান ছুটিয়ে ওইখানে তো ভুলেও যাবা না। কারণ শোনা যায় যে জিনরা নাকি গ্রান স্মেল এই জিনিসগুলো খুব পছন্দ করে, তাদের আকৃষ্ট করে। উসমান গনির বোনের নাম ছিল ঝুমুর। তো ঝুমুরের ভাবি বলল যে দেখো ঝুমুর, তুমি বেশি সাজগুজ করো, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি ওই সাইডে বাসার ওই কোনাটা তুমি কখনো যাবা না, আর সন্ধ্যার পরে তো সাজগুজ করে ভুলেও কখনো যাবা না, কারণ ওইখানে খারাপ জিন আছে, তারা তোমার ক্ষতি করতে পারে। তখন উসমান গনির বোন এই কথাটা শুনে তার ভিতরে ইচ্ছা জাগে, ওখানে যেহেতু জিন আছে তাহলে আমি গেলে জিনেদের সাথে কথা হবে, যদি কোনো জিনের সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে তো লাইফটা সেটেল হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা তার। তো উনি সেদিন কি করে, ঝুমুর ও সুন্দর করে সেদিন রাত্রে সাজগুজ করে, শরীরে আতর লাগায়। তো লাগিয়ে ওই জায়গাটাতে ঝুমুর যায়। এই ঝুমুর ওই জায়গায় যাওয়ার পর থেকেই শুরু হয় আসল ঘটনাটা। সেখান থেকে সবকিছু সূত্রপাত। তার আগ মুহূর্ত পর্যন্ত তাদের যে ফ্যামিলি পরিবার খুব সুন্দরভাবে যাচ্ছিল, আল্লাহর রহমতে তাদের কোনো সমস্যা ছিল না। তো বেশ কিছুদিন যাওয়ার পর এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা কিন্তু ওই উসমান গনি জানে না। তো এই ঘটনা কিন্তু এলাকায় তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের ঘর থেকে উসমান গনির স্ত্রী এবং উসমান গনির যে বোন ঝুমুর, এরা দুজন ঘর থেকে বের হয় না, এবং ওই ঘরে যদি কোনো মানুষ যায় সে আর ওই ঘর থেকে ফিরে আসে না। তো এগুলো নিয়ে এলাকায় একটা ভয় সৃষ্টি হয়, পুরা এলাকায় থই থই হয়ে যায় যে ওইটা একটা জিনের বাড়ি, ওইখানে খারাপ জিন থাকে ওই বাড়িতে কোনো মানুষ ঢুকলে আর ফিরে আসে না। ইভেন ওই বাড়িতে যে ওসমান গনির যে বোন ছিল, ওর স্ত্রী ছিল, তারাও ভেতর থেকে বের হয়ে আসে না। তো এই বিষয়টা নিয়ে এলাকায় খুব একটা তুলপাড় সৃষ্টি হয়, সবাই জানাজানি হয়। তো একদিন এলাকার লোকজন সবাই মিলে, এলাকার যে ময়মুরবি আছে, তারপরে হুজুরের এই মসজিদের যে হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার পোলাপান, সবাই একজুট হয়ে রাত্রের বেলায় ওই বাড়িতে যায় যে আসলে বিষয়টা কি। এই যে মানুষ ঢুকে আর ফিরে আসে না, আপনি ধরেন আপনার ভাই কিংবা আপনার রিলেটিভ কেউ ওই বাড়িতে ঢুকলো, আপনার সন্তান ঢুকলো আর ফিরে আসলো না, আপনার কেমন লাগবে? তো ওইরকমই এলাকার লোকজন ওই বাড়িতে গেছে, কেউ আর ফিরে আসে না। তো এলাকার লোকজন সবাই মিলে চিন্তা করলো ওই বাড়িতে ঢুকবো, দেখবো যে কি করছে, মানুষগুলো যে ঢুকছে তাদের মেরেই ফেললো নাকি বেঁচে আছে, তারা তো জানে না। তো তারা এগুলো দেখার জন্য এলাকার যে হুজুর টুজুর আছে এগুলো নিয়ে, মাদ্রাসার পোলাপান নিয়ে রাত্রেবেলা ওই বাড়িতে হামলা দিতে যায়, মানে দেখতে যায়। দুইটা ছেলে আর একটা হুজুর ঘরের ভিতরে ঢুকে সে আর বের হয় না। বাইরে যে লোকজন ছিল দাঁড়াই ছিল, তারা সারা রাত ওইখানে বাড়ির সামনে বসেছিল, কিন্তু যে তিনজন ঢুকছে ভেতরে তারা আর বের হয় না। এলাকার মধ্যে তো আরো তোলপাড় শুরু হয়ে গেল, বিষয়টা জানাজানি হয়ে গেল। তো তখন ওই গ্রামের যে লোকজন ছিলেন, যারা মাথা ছিলেন, তারা চিন্তা করলো যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, এটার একটা ব্যবস্থা করতে হবে, এটা আমাদের গ্রামের জন্য একটা রিস্ক। তো তারা চিন্তা করলো ওই বাড়িটা তারা জ্বালাই দিবে, আগুন লাগায় পুড়িয়ে দিবে। তো এর মধ্যেই এই আলোচনা যখন চলতেছিল, তখন ওই উসমান গনি চলে আসে হঠাৎ করে। তো উসমান গনিরে এর মধ্যে অনেকেই
খবর জানাইছে যে তোর বাড়িতে এই ব্যাপার, এই চলতেছে এই ঘটনা। সেই জন্যই মূলত ওসমান গনি দেশে আসছে। তো এসেই দেখে যে ঘটনা সত্য, এলাকার লোকজন বৈঠক বসাইছে, ওখানে তাদের ঘর যে পুড়িয়ে দিবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ওসমান গনি সবাইকে রিকোয়েস্ট করলো, বলল যে আপনারা আগে কিছু করেন না, আমাকে কয়টা দিন সময় দেন, আমি বাসায় যাই, আমি মাত্র ঢাকা থেকে আসলাম, আমি আসলে দেখি বিষয় আসে কি। গ্রামের লোকজন বলল যে না, আমাদের অনেক গ্রামের লোকজন তোমাদের বাড়িতে ঢুকছে, তারা আর ফিরে আসে নাই, তাদেরকে মেরে ফেলছে, আমরা রিস্ক নিব না, আমরা বাড়ি পুড়ে ফেলবো। তো ওসমান গনি সবাইকে খুব রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পরে ওই এলাকার যে মাতাব্বর ছিলেন উনি একদিন সময় দিল যে তুমি যাও, আজকে রাতটা তো তোমার হাতে সময় আছে, তুমি কালকের মধ্যে এটা সব কিছু সমাধান করবা, যদি না পারো তাহলে পরের দিন রাত্রে সূর্য ওঠার সাথে সাথে তোমার ঘর আমরা পুরাই দিব। এইভাবে ওয়ার্নিং দিয়ে দেয়। তো ওসমান গনি বাড়িতে যায়, বাড়িতে ভয়ে ভয়ে বাড়িতে ঢুকতেই মানে তার বাড়িটা একদম পুরানা হাবিলি, পুরানা বিল্ডিং থাকে না ভুতুরে, যে জঙ্গলের মধ্যে একটা বাড়ি, খুবই ভুতুরে একটা পরিবেশ, তার বাড়িটা ওরকম হয়ে গেছে। মানে অনেক দিন যাবৎ মানুষ আসা যাওয়া না থাকলে বাড়িঘর যেরকম হয় আর কি। তো ওসমান গনি ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকতে যায়, এর মধ্যে মানে দরজায় টোকা দিবে, এর মধ্যেই তার বোন দরজা খুলে বলে যে ভাইয়া ভিতরে আসো। ভিতরে ঢুকার পর বলতেছে যে বাড়ি ঘরে এই অবস্থা কেন। তখন ওর বোন বলতেছে ভাইয়া কই, বাড়ি তো সুন্দরী আছে। তখন তারপরে জিজ্ঞেস করলো যে তোর ভাবি কোথায়, তোর ভাবিকে ডাক। উনি ভাবিকে, ওর বোন ভাবিকে ডাকে না, ও বলে যে তুমি আসছো, অনেকদিন পরে আসছো, রেস্ট নাও। মানে তার কথাগুলো, তাদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু ছিল খুবই মিষ্টি, খুবই ভালো একটা সম্পর্ক ছিল। তো তখন দেখে যে ওর বোনের যে কথাবার্তা স্টাইল চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো বলতেছে যে ভাই তুমি বউ, অনেকদিন পরে ঢাকা থেকে আসলা, রেস্ট করো, তারপর তোমাকে আমি সবকিছু খুলে বলবো। ওর ভাই জিজ্ঞেস করে না এখনই বল কি হয়েছে, সমস্যা কি, এলাকার লোকজন এগুলা কি বলতেছে, এলাকায় কি কানাঘুষা চলতেছে এগুলা। তখন ওর বোন বলে যে সবই তোমারে আমি খুলে বলবো, এখন তোমার সময় হয় নাই জানার, যখন জানার সময় হবো তখন তুমি অটোমেটিক সবকিছু জানতে পারবা, বুঝতে পারবা। এই কথাগুলো শুনে ওর ভাই রাগ করে ফেলে। ও ধমক দিয়ে বলে যে কি হয়েছে তুই আমাকে বল, তোর ভাবিকে ডাক, চিল্লায় বলে। তোর বোন বলে যে ভাইয়া চিল্লায় না, উনি রাগ করবে। তোর ভাই জিজ্ঞেস করে উনি কে, উনি উনি আমার হাজবেন্ড। তো এর মধ্যেই ও আর খেয়াল করে নাই, ওসমান গনি খেয়াল করে নাই যে ওর বোন গর্ভবতী। ও একটু আশ্চর্য হয়ে যায়, কারণ ওর বোনকে ও বিয়ে দেয় নাই, ও ঢাকা চাকরি করতে গেছে, আসার পরে হঠাৎ করে দেখে যে তার বোন অন্তঃসত্ত্বা, তার গর্ভে সন্তান। তো জিজ্ঞেস করার পরে ও উত্তর দেয় না, বলে যে তুমি রেস্ট করো, চিল্লায়ও না, উনি রাগ করবে, আমি তোমাকে সময় হলে সবকিছু জানাবো। তো এর মধ্যেই পাশের একটা রুম থেকে চিল্লানির শব্দ আসে, গুংরানোর, মানে কেউ কিছু একটা সাথে শক্তি খাটাইতেছে কিংবা ধরে রাখছে, সে ছুটানোর চেষ্টা করতেছে এরকম। তো ওই শব্দটা শুনে রুমের দরজা, ওই কাছে গিয়ে ওই রুমের দরজাটা খোলার পরে ভিতরে গিয়ে দেখে যে তার স্ত্রী মানে বিভৎস অবস্থায় সে ফ্লোরে শুয়ে আছে, পড়ে আছে। তাকে যে ধরে উনি কথা বলতে পারে না, শুধু গুংরায়। আর মানে তার যে হাজবেন্ড সে চিনতে পারতেছে কিন্তু কোনো কথা বলতে পারতেছে না, সে গুংরাইতেছে। তার ভেতরে একটা ভয়, এবং তার হাজবেন্ডকে যে পাইছে, একটা সাহস পাইছে, এরকম মানে দুইটা মিলে একটা কাজ করতেছে। ও আতঙ্কে আছে, উনি প্রচন্ড, ওনার স্ত্রী, ওসমান গনির স্ত্রী প্রচুর আতঙ্কে আছে। তো এর মধ্যেই ডাক আসে, ওর বোনের ডাকতেছে, কি একটা ছেলে ওর বোনকে ডাকতেছে যে ঝুমুর কোথায়, তুমি আসো। তো এই সাউন্ডটা শুনে, ডাকটা শুনে ও ভাবলো যে এখানে তো কোনো পুরুষ থাকার কথা না, আর যেহেতু আমার বোনকে বিয়ে করছে, ছেলেটাকে দেখি। তো উনি ওই যে এখান থেকে ডাক আসছে মানে ঝুমুরের রুমে ওসমান গনি যায়। যাওয়ার পরে দেখে যে একটা ছেলে ঝুমুরের বিছানায় শুয়ে আছে। ঝুমুর ওর ভাইকে বলতেছে যে ভাইয়া, এটা হচ্ছে আমার হাজবেন্ড, একে আমি বিয়ে করছি, এর সন্তানই আমার গর্ভে।
এই কথা উসমান গনি শুনে ঝুমুরের গালে একটা চড় দেয়। ঝুমুর রাগ করে ওঠে, ধমক দিয়ে ওঠে, চিল্লায় ওঠে। তখন আবার ওই যে ওর যে হাজবেন্ড, ও আবার ঝুমুরকে বুঝায় যে তুমি রাগ করো কেন, তোমার বড় ভাই তোমাকে শাসন করতেই পারে, উল্টাপাল্টা বুঝায়। এই কথা বলতে বলতেই উসমান গনি সেন্সলেস হয়ে যায়। তো উনি যখন সেন্স ফিরেন তখন দেখে যে উনি একটা বিছানায় শুয়ে আছে তার রুমে। তখন হঠাৎ করেই তার স্ত্রীর কথা তার খেয়াল আসে। সে দৌড়ায় তার স্ত্রীর ওখানে যায়, রুমে যায়। যাওয়ার পরে তার স্ত্রীকে বের করতে চায়। তো তখনই ওই জিনটা, তখনই ওই যে ঝুমুরের যে হাজবেন্ড, ও চলে আসে খুবই বিভৎস একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে, তার আসল রূপ নিয়ে। সে কিন্তু আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল একটা জিন। মানুষের রূপ নিয়ে ওই ঝুমুরকেই বিয়ে করছে। ঝুমুরের গর্ভে তার সন্তান। ঝুমুরের ভাইকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঝুমুরের ভাই বোঝে না। তো তখন ওই রুমেই ওই যে ইমাম সাহেব যে ঢুকছিল সেদিন রাত্রে, সেই ইমাম সাহেব ওই রুমের এক কোণা থেকে বের হয়ে আসে। এসে দেখে ওই জিন ওই উসমান গনিকে মারতেছে, মারধর করতেছে, আঘাত করতেছে। তো এগুলো দেখে ওই যে ইমাম সাহেব, উনি দোয়া কালাম পাঠ করতে থাকে। তো এটা দেখে ইমাম সাহেবের উপরেও তার সে মারধর শুরু করে ওই জিনটা। কিন্তু বোঝা যাচ্ছিল ইমাম সাহেব যে দোয়া পাঠ করতেছিল, এতে করে ওই জিনের শক্তি একটু কমে কমে আসছিল। তো দুইজনকে মারধর করে, ইমাম সাহেবকে আর ওই ওসমান গনিকে মারধর করে সেন্সলেস করে ফেলে। করার পরে রুমে যাওয়ার পরে ওর বোনকে বলে যে তোমার ভাইকে অনেকবার বুঝাইলাম, বুঝলো না, ওনাকে ওই রুমে বন্দি করে রাখছি। ঝুমুর বলে ভালো করছো, ভাইয়ের মাথা ঠান্ডা হোক, পরে আস্তে ধীরে সব কিছু বুঝাবো। তো কিছুক্ষণ পরে ওই উসমান গনি আর যে ইমাম সাহেব তাদের সেন্স ফিরে আসে। আসার পর ওরা পালাইতে চায়, ওই রুম থেকে বের হইতে চায়। তখন সে বুঝতে পারে, তো সে আবার উসমান গনির ওখানে যায় সেটা তাদেরকে আটকায়। তো এর মধ্যে চিলাচিলির ভাঙচুরের শব্দ শুনে ঝুমুর আসে। এসে দেখে যে ওর যে হাজবেন্ড, ও আসলে খুবই বিভৎস একটা চেহারা। ও তো জানতোই যে ওর হাজবেন্ড জিন, কিন্তু চেহারা যে এত বিশ্রী কিংবা ভয়ঙ্কর সেটাই ও জানতো না, কারণ ওর কাছে ওর সামনে সবসময় মানুষের রূপ ধারণ করেই থাকতো। তো যখন দেখে যে এরকম ভয়ঙ্কর একটা চেহারা, তার ভাইয়াকে মারতেছে, তার ভাবিকে মারতেছে, ইমাম সাহেবকে মারতেছে, তখন তার চিন্তা ভাবনা ঘুরে যায়, বদলে যায় যে না, আমি এতদিন যার সাথে সংসার করছি ও আসলে ভালো না, ও একটা খারাপ জিন। তো আর ওর সংসার করে খাইতে চায় না। তো এগুলো নিয়ে ওই বাড়ি থেকে যখন পালাতে চেষ্টা করে, তখন ও বলে যে তুমি যেহেতু, এর মধ্যে কি করে ওই ওর যে ভাই, ওকে মেরে ফেলতে যায় ওই জিনটা। তখন ঝুমুর বলে যে আমার ভাইকে ছেড়ে দাও, আমি তোমার সব কথাই শুনবো। কিন্তু তারপরও ছাড়ে না। জিনের ইচ্ছা ছিল যে মানুষের সাথে সংসার করবে, মানুষের গর্ভে তার সন্তান হবে। এটা ওই জিনটার একটা শখ ছিল, ইচ্ছা ছিল। তো যখন ঝুমুরের কোনো কথাই ওই জিন মানতেছিল না, তখন ঝুমুর শেষ পর্যায়ে এসে বলে যে তুমি যদি আমার ভাবিকে, আমার ভাইকে যদি না ছাড়ো, আমার এই গর্ভের সন্তানের জন্য তো এত কিছু, আমি কিন্তু আমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলবো। তো ভয় দেখাইতেছে, ও কোনোভাবে মানতেছে না। তখন কি করে ওই উসমান গনির বোন পেটের মধ্যে যে ভাঙা কাজ ছিল, ওই কাজ দিয়ে আঘাত করে। আঘাত করার পর ওই জিন অবাক হয়ে যায়, এক পর্যায়ে খুব কান্নাকাটি করে। কান্নাকাটিটা ওই ঝুমুরের জন্য ছিল না, ওনার যে গর্ভের সন্তান, এটার জন্য আর খুব রাগ হয়। তো তখন ওই ইমাম সাহেব ওই দোয়া কালাম পড়ে তাকে ঝাপটে ধরে দোয়া কালাম পরে ফু দেয়। তো জিনটা নর্মাল হয়ে যায়, আর শক্তি হারাই ফেলে। হারানোর পরে উনি বলে যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি আর তোমাদের বিরক্ত করব না। কোনো কথা শুনে না ইমাম সাহেব তাকে
একটা বোতলের ভিতরে বন্দি করে রাখে, বন্দি করে ওই বোতলটা মাটিতে পুঁতে রাখে। তারপর থেকে তাদের সাথে আর এরকম ঘটনা ঘটে নাই, আর কোনো ঝামেলা হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত উসমান গনি তার বোনকে হারালো, তার বোনের জীবনটা চলে গেল। এলাকার লোকজন আসলো ঘর জ্বালাই দিতে, এসে দেখে এই অবস্থা। পরে আল্লাহর রহমতে যা আবার হয়েছে, এরপরে আর কোনো ঝামেলা হয়নি। এই ছিল ঘটনা।